আপনারা শুনছেন দ্য ডার্ক হর্সেস। গল্প রক্তিম চুম্বন। গল্পটি লিখেছেন লেখিকা সুষমা মণ্ডল। পর্ব 2। সম্রাটের সঙ্গে কথা বলার পর স্রোতস্বিনী ঠিক কিভাবে বাড়ি ফেরে তা শুধু ওই জানে। গ্যারাজে কোনো রকমে গাড়িটা রেখে ও দারোয়ানকে একান্তে ডেকে পাঠায়। ওর জন্য কেউ কিছু পাঠিয়েছে কিনা সেটা জানতে চায়। এইভাবে স্রোতস্বিনীকে দেখে দারোয়ান হতবাক হয়ে যায়। মেয়েটাকেও সবসময় ধীর স্থির শান্ত দেখে এসেছে, সেই স্রোতস্বিনীকেই এভাবে চঞ্চল হতে দেখে ও অবাক হয়ে যায়। তবে কোনো প্রশ্ন না করে ওই প্লাস্টিকের ব্যাগটা দিয়ে যায়। দারোয়ানের কাছ থেকে সরে ঘরে গিয়ে কাঁপা কাঁপা হাতে প্লাস্টিকটা খোলে স্রোতস্বিনী। ব্যাগটার ভিতরে কি আছে সেটাও জানে। তা সত্ত্বেও ব্যাগের ভেতর থেকে যখন বোনের রক্ত লাগা জামা পায় তখন ওর ধৈর্যের বাঁধ ভেঙে যায়। ও জামাটা বুকে চেপে ধরে কেঁদে ফেলে। তরঙ্গিনী ছাড়া ওর নিজের বলতে আর কেউ নেই। নিজে দিন রাত পরিশ্রম করেছে, কিন্তু বোনকে কখনো এতটুকুও কষ্ট পেতে দেয়নি। সেই বোনের রক্ত জামায় লেগে আছে। স্রোতস্বিনী পুলিশকে ফোন করার জন্য ফোন আনলক করে, কিন্তু ফোন করতে পারে না। সম্রাট একবারের জন্য পুলিশের সাহায্য নিতে বারণ করেনি, কিন্তু যে কোনো রকম ভয়ডর ছাড়া বিমানবন্দর থেকে একজনকে অপহরণ করতে পারে, তার রক্ত লাগা জামা বাড়িতে পাঠিয়ে দিতে পারে, সে চাইলে অনেক বড় ক্ষতি করে দিতে পারে। না, যে করেই হোক ওই ফাইলগুলো ওকে বিদ্যুতের কাছ থেকে নিতেই হবে। কিন্তু বিদ্যুতের কাছ থেকে ফাইলগুলো ও নেবে কেমন করে? বিদ্যুতের ফোন নাম্বার, ঠিকানা কিছুই তো ও জানে না। তাহলে হাতে খুব বেশি সময়ও নেই। যা করার ওকে এইটুকু সময়ের মধ্যেই করতে হবে, কিন্তু কি করবে? নিজেকে পাগল পাগল মনে হয় স্রোতস্বিনীর। ও বারবার চুল খামচে ধরে টানতে থাকে, কিন্তু কিছুতেই শান্ত হতে পারছে না। অনেক ভেবে যখন ক্লান্ত বিধ্বস্ত হয়ে পড়ে তখন মনে পড়ে শারনের কথা। সেদিন রোহানের মৃত্যুর খবর জানাতে শারন ওর ফোনে ফোন করেছিল। শারনের কাছে বিদ্যুতের নাম্বার থাকতে পারে। সামান্য খড়কুটো পেলে যেভাবে ডুবন্ত মানুষ সেটা ধরেই আঁকড়ে বাঁচতে চায়, সেইভাবেই স্রোতস্বিনী ওর ফোনে শারনের নাম্বারটা খুঁজতে থাকে। অনেকক্ষণ খোঁজার পর যখন ও নিশ্চিত হয় যে এই নাম্বারটাই শারনের, তখন ও কল করে। কয়েকবার রিং হওয়ার পর শারন কলটা রিসিভ করে, তবে ভোর 3টের সময় ঘুম ভাঙায় একটু বিরক্তই হয়ে যায়। হ্যালো অফিসার, আপনার সাহায্যের খুব দরকার আমার। ফোনের অপর প্রান্তে থাকা নারী কণ্ঠস্বরে প্রচণ্ড উদ্বেগ থাকলেও শারন ওর কাঙ্ক্ষিত ঘুম ভাঙায় না। ও আগের মতোই বিরক্তই হয়ে থাকে। হ্যাঁ, কি দরকার পড়লেই তো সকলের আমাদের কথা মনে পড়ে। এত রাতে বিরক্ত করবেন না তো, ফোন রাখুন। বিদ্যুৎ বাবুকে আমার খুব দরকার। কে বিদ্যুৎ? কি বলছেন বলুন তো আপনি? রাত বিরেতে একজন এসিপির সঙ্গে মজা করছেন? আরে কে আপনি? আমি স্রোতস্বিনী বসু। বিদ্যুৎ বাবুর সঙ্গে আমার খুব দরকার, কিন্তু ওনার নাম্বার তো আমার কাছে নেই। আপনার কাছে আছে? আপনি দয়া করে আমাকে একটু নাম্বারটা দিন না। বিদ্যুৎ বাবুর নাম্বার আপনার লাগবে কেন? আপনি কি কোনো সমস্যায় পড়েছেন? আপনি কি রোহানের কেসের সম্পর্কে কিছু জানতে পেরেছেন? না, ওই সব কিছু নয়। আসলে হ্যাঁ, আসলে কি বলুন তো? আসলে উনি বলছিলেন উনি একটা ইম্পর্ট্যান্ট লিডে পৌঁছেছেন। আমি যতক্ষণ না পর্যন্ত জানতে পারছি যে উনি কোন লিডে পৌঁছেছেন, ততক্ষণ আমি শান্তি পাবো না। দয়া করে ওনার নাম্বারটা আমাকে একটু দিন না। এই জন্যে রাত বিরেতে আমাকে ফোন করে বিরক্ত করছেন? কোনো মানে হয় ম্যাডাম এগুলোর? আপনার না হয় বড় বিজনেস আছে, আপনার না হয় কাজ না করলেও চলে যাবে, কিন্তু আমাকে তো চাকরি করে খেতে হবে বলুন। সারা দিন চোর ডাকাতের পিছনে দৌড়ানোর পর রাত্রিবেলা একটু ঘুমোবো তারও সুযোগ নেই। জ্বালালো আমাকে। আই এম এক্সট্রিমলি সরি অফিসার, সরি ফর ডিস্টার্বিং ইউ অ্যাট দিস আওয়ার। কিন্তু আমার সত্যি খুব দরকার। যদি এমার্জেন্সি না হতো আপনাকে এইভাবে বিরক্ত করতাম না। আপনি প্লিজ ওনার নাম্বারটা একটু দিন না। ঠিক আছে, আমি রোজ 5:30টায় মর্নিং ওয়াকে যাই, আপনি তখন আমার সঙ্গে দেখা করুন।
আমি নাম্বারটা দিয়ে দেবো। আপনাকে তো শুধু কন্ট্যাক্ট লিস্ট থেকে নাম্বারটা বের করতে হবে। এখনই দিন না প্লিজ অফিসার, খুব দরকার, সেই জন্যই তো বলছি। বললাম তো আমাকে ঘুমোতে দিন। এখন কন্ট্যাক্ট লিস্ট খুঁজতে গেলে ঘুমের দফারফা হয়ে যাবে। দেখুন ম্যাডাম, আপনি এমনিতেই যেটা বলছেন সেটা আইনত ঠিক নয়। আমি একজন পুলিশ অফিসারের নাম্বার তার পারমিশন ছাড়া কিছুতেই আপনাকে দিতে পারি না। তবুও আপনি যেহেতু ভীষণ টেন্সড, আর আপনার বয়ফ্রেন্ড যেহেতু এই পৃথিবীতে আর নেই, তাই আপনার মনের অবস্থা ভেবে আমি না হয় নাম্বারটা দেব, কিন্তু তার জন্য আপনাকে একটু অপেক্ষা করতে হবে। আমি 5:30টার সময় আপনাকে মেসেজ করে দেবো। আপনাকে কোথায় আসতে হবে বলে দেবো, আপনি চলে আসবেন। আমি তখন আপনাকে নাম্বারটা দিয়ে দেবো। কিন্তু অফিসার, হ্যালো। স্রোতস্বিনীকে আর কিছু বলার সুযোগ না দিয়ে শারণ ফোনটা কেটে দিলে মেয়েটা অস্থির হয়ে ওঠে। ও বারবার পায়চারি করতে থাকে আর অস্থিরভাবে চুল টানতে থাকে, কিন্তু কিছুতেই নিজেকে শান্ত করতে পারছে না। 5:30 বাজলেই ফোনে মেসেজ ঢুকবে এবং সঙ্গে সঙ্গেই ও তাড়াহুড়ো করে বেরিয়ে পড়বে। অথচ কাল থেকে ও প্রায় কিছুই খায়নি। ওর যে কতখানি খিদে পেয়েছিল সেটা এতক্ষণ বুঝতে পারেনি, কিন্তু যখন ও খাবার খায় তখন পরিমাণে অনেকখানি খেয়ে ফেলে। এতটা একসঙ্গে খেতে গিয়ে জোরে বিষম লাগে। কোনো রকমে জল খেয়ে নিজেকে সামলে আবার মেসেজের জন্য পায়চারি করতে থাকে। শেষে যখন ওর ফোনে মেসেজটা ঢোকে, ও তাড়াতাড়ি গাড়ির চাবি নিয়ে বেরিয়ে পড়ে। স্রোতস্বিনী ভাবছিল ওকে অনেকভাবে বোঝাতে হবে, সেই জন্য অনেক রকম গল্প মনে মনে ফেঁদে রেখেছিল, কিন্তু শারণ কোনো কিছু জিজ্ঞাসা না করে ওকে ফোন নাম্বারটা দিয়ে দেয়। বিদ্যুতের ফোন নাম্বার পেয়ে স্রোতস্বিনী একটু হাঁপ ছাড়ে। অন্তত বিদ্যুতের কাছে পৌঁছনোর একটা উপায় তো পাওয়া গেছে। যদিও বিদ্যুৎকেও মাত্র দুবারই দেখেছে, কিন্তু তাতেও ছেলেটা যে কতখানি তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী সেটাও টের পেয়েছে। ও ঠিক কোন পদে আছে সেটা স্রোতস্বিনী জানে না, তবে ও যে ভীষণ গুরুত্বপূর্ণ কোনো পদে থাকতে পারে সেটা আন্দাজ করেছে। এই রকম একটা লোকের কাছ থেকে ও যে কী করে ফাইলগুলো নেবে সেটাও বুঝতে পারছে না, কিন্তু ফাইলগুলো তো ওকে নিতেই হবে। ওর বোনের জীবনের প্রশ্ন জড়িয়ে আছে। ফাইলগুলো নেওয়া ছাড়া ওর কাছে আর দ্বিতীয় কোনো সুযোগ নেই। কয়েকবার রিং হওয়ার পর বিদ্যুৎ ঘুমের ঘোরে কলটা রিসিভ করে। হ্যালো। হ্যালো, আমি স্রোতস্বিনী বসু বলছি। আপনার সঙ্গে আমার একটু এমার্জেন্সি দরকার আছে। আপনি কোথায় আছেন এখন? আপনার সঙ্গে আমাকে একটু আর্জেন্ট দেখা করতেই হবে। স্রোতস্বিনী যেভাবে ব্যস্ত হয়ে রয়েছে তাতে কিছু যে একটা সমস্যা হয়েছে সেটা বুঝে বিদ্যুৎ উঠে বসে। তারপর টেন্সড গলাতেই প্রশ্ন করে, কি হয়েছে? আপনার গলা তো টেন্সড শোনাচ্ছে কেন? হ্যাঁ, আমি একটু চিন্তায় আছি, তবে সেটার কারণ আপনাকে এখনই বলতে পারবো না। আপনার সঙ্গে দেখা হওয়া আমার ভীষণ প্রয়োজন বলতে পারেন। আপনি কোথায় আছেন একটু বলুন না, আমি এক্ষুনি ওখানে চলে যাচ্ছি। আপনি ফোনেই বলতে পারেন, আসার কোনো দরকার নেই। দেখুন বিদ্যুৎবাবু, আমি শুধুমাত্র আমার রোহনকে হারাইনি, আপনিও কিন্তু আপনার গার্লফ্রেন্ডকে হারিয়েছেন। ভুলে যাবেন না, এই কেসের সঙ্গে আমাদের ভালোবাসার মানুষরা জড়িয়ে আছে। তাই প্রয়োজনটা শুধু আমার একার নয়, আপনারও ঠিক ততটাই। আমি একটা ভীষণ ইম্পর্টেন্ট ইনফরমেশন পেয়েছি। যদি আপনার মনে হয় আপনার সেই ইনফরমেশনটা দরকার, তাহলে আপনি কোথায় আছেন বলুন, আমি সেখানে যাচ্ছি। আদারওয়াইজ বাদ দিন। স্রোতস্বিনীর কথা মিথ্যে নয়, সত্যি সব কিছুর উত্তর জানার জন্য ও ব্যাকুল হয়ে উঠেছে। আর ফোনে কথা বলার বদলে সামনাসামনি বলতে বিদ্যুৎ বেশি পছন্দ করে। যদিও ওর ফোন হ্যাক করা সম্ভব নয়, তবুও সামনাসামনি কথা বললে অপর ব্যক্তির শারীরিক অঙ্গভঙ্গি দেখে অনেক কিছু বোঝা যায়, তাই ও আর আপত্তি করে না। ঠিক আছে, আমি একটা পার্কে আপনার জন্য অপেক্ষা করব, আপনি সেখানে চলে আসুন। তবে দেরি করবেন না একদম, 8টার মধ্যে আমাদের বের হতে হবে। হ্যাঁ হ্যাঁ, আপনি কোনো চিন্তা করবেন না, আমি পৌঁছে যাব। আপনি শুধু আমাকে ঠিকানাটা দিন। আচ্ছা বেশ, আপনাকে পাঠিয়ে দিচ্ছি। স্রোতস্বিনীর নাম্বারে বিদ্যুৎ একটা পার্কের ঠিকানা পাঠিয়ে দেয়। মেয়েটার কণ্ঠস্বরে এমন কিছু একটা আছে যেটা শুনেও সন্দেহ বেরিয়ে যায়, তবে স্রোতস্বিনী ঠিক কী বলতে চায় সেটা জানার আগ্রহে ও নিজেও অধীর আগ্রহে এই সাক্ষাতের জন্য অপেক্ষা করতে থাকে।
নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গায় পৌঁছে বিদ্যুৎ ওর বাইকটা স্ট্যান্ড করে। ও দেখে স্রোতস্বিনী পার্কের একটা বেঞ্চে বসে আছে। ওর পায়ের কাছে অনেক ঝরে যাওয়া শুকনো পাতা পড়ে আছে, আর ও অস্থিরভাবে বারবার করে হাঁটু নেড়ে চলেছে। মেয়েটা যে ভীষণ অস্থির আছে, কিছু একটা চিন্তা করছে, সেটা যে কোনো সাধারণ মানুষও বুঝতে পারবে। আর বিদ্যুৎ তো সেখানে একজন অভিজ্ঞ পুলিশ অফিসার। তবে ও এই বিষয়ে কিছু না বলেই স্রোতস্বিনীর পাশে গিয়ে বসে। গুড মর্নিং ম্যাম। স্রোতস্বিনী নিজের ভাবনা চিন্তার মধ্যে এমনভাবে আটকা পড়েছিল যে হঠাৎ করে বিদ্যুতের কণ্ঠস্বর শুনে এবং ওকে পাশে দেখে ও হতবাক হয়ে যায়। হ্যাঁ, আপনাকেই বলছি। গুড মর্নিং। আপনি আপনি কখন এলেন? আর ইউ অল রাইট? আপনি ঠিক আছেন তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছি। বিদ্যুতের কপালে অনেকগুলো ভ্রুকুটি জমা হয়। আসলে আমি একটু অ্যাবসেন্ট মাইন্ডেড হয়ে পড়েছিলাম, তাই খেয়াল করিনি যে আপনি এসেছেন। হঠাৎ করে আপনি আমার পাশে বসে কথা বলায় আমি একটু চমকে উঠেছি আর কি। হ্যাঁ, সেটা তো বুঝতেই পেরেছি। যাই হোক, এইভাবে হঠাৎ করে আপনি ডেকে পাঠিয়েছেন কেন বলুন তো? কি হয়েছে? আর আপনি আমার নাম্বারটা পেলেন কোথা থেকে? আপনার নাম্বার আমি শারণবাবুর কাছ থেকে পেয়েছি। এসপি? হ্যাঁ, উনি। স্রোতস্বিনীর কাছে বেশ বড় একটা ব্যাগ আছে। বিদ্যুৎ ওই ব্যাগের দিকে আঙুল নির্দেশ করে। তারপর ব্যাগের দিকে তাকিয়েই ও প্রশ্ন করে, কি আছে আপনার ব্যাগে? এত সকাল সকাল এত বড় ব্যাগ বইছেন কেন? কোথাও যাবেন আপনি? হ্যাঁ, আসলে আমাকে এখান থেকে ডাইরেক্টলি অফিসেই যেতে হবে, তো তাই। এখন? হ্যাঁ, কিছু ইম্পর্ট্যান্ট মিটিং আছে। এই কদিন তো আর ঠিকমতো নজর দেওয়া হচ্ছে না। বিজনেসটা আমার হলেও এর সঙ্গে অনেক মানুষের রুজি রুটির প্রশ্ন জড়িয়ে আছে, বুঝতেই তো পারছেন। হ্যাঁ, তাও বটে। তা কি যেন বলবেন বলছিলেন? স্রোতস্বিনী ইতিমধ্যেই খেয়াল করেছে বিদ্যুতের সঙ্গে 4টে ফাইলই আছে, কিন্তু ওই ফাইলগুলো ও কী করে নেবে সেটাই বুঝতে পারছে না। ও বিদ্যুৎকে সত্যি কথাও বলতে পারবে না। ফাইলগুলোর কথা যদি বলে তাহলে বিদ্যুৎ তো ওগুলো দেবেই না, উপরন্তু নানা রকম প্রশ্ন করবে। ফাইলগুলোর সঙ্গে ওর বোনের জীবন জড়িয়ে আছে। ওর করা সামান্য ভুলেও স্রোতস্বিনীর জীবনহানির সম্ভাবনা থেকে যায়। ও কোনোভাবেই ভুল করতে পারবে না। যেটা বলছিলাম, বলছি আপনি কি কোনো লিডে আসতে পেরেছেন? না মানে আপনি তো অনেক বেশি অভিজ্ঞ। আপনি যদি আপনি কি এই ফাইলগুলো থেকে কিছু পেয়েছেন? না, এখনো ফাইলগুলো খুলে দেখা হয়নি। দেখেননি? দেখেননি মানেটা কি? কাল আপনি যেভাবে ফাইলগুলো আমার কাছ থেকে কেড়ে নিলেন, তাতে তো আমার মনে হলো যে আপনার জীবন ওই ফাইলগুলোতেই আটকে আছে। আর এতটা সময় পরেও আপনি ফাইলগুলো খুলেই দেখেননি। স্রোতস্বিনীর কড়া বিদ্রুপাত্মক মন্তব্য শুনতে একেবারেই ভালো লাগে না বিদ্যুতের। বিরক্তিতে ওর মুখ কুঁচকে ওঠে। খানিকটা চিৎকারই করে ওঠেও। দ্যাটস নান অফ ইউর বিজনেস ম্যাডাম। আমি কি করব, কিভাবে করব, সেটা আপনাকে বলতে হবে না। আপনি কেন আমাকে এখানে এমার্জেন্সি ডেকেছেন সেটাই বলুন। আসলে বলার মতো তো কিছুই নেই স্রোতস্বিনীর, কিন্তু বলতে তো ওকে হবেই। কী বলবে ও ঠিক সেটাই ভাবতে থাকে। এমন সময় বিদ্যুতের মোবাইলটা বেজে ওঠে, আর বিদ্যুৎ ওর মোবাইলে চোখ বোলায়। দেখে ওর দাদা ফোন করেছে। কাজের গোপনীয়তার কারণে ও কারোর সামনে কথা বলে না, তাই ও উঠে দাঁড়ায়। এক্সকিউজ মি ম্যাম, আই নিড টু রিসিভ দ্য কল। এখানেই ফাইলগুলো আছে। ভুল করেও ফাইলগুলো নেওয়ার কথা আপনি ভাববেন না। হ্যাঁ, হ্যালো দাদা, বলো। বিদ্যুৎ কথা বলতে বলতে একটু দূরে চলে যায়। স্রোতস্বিনী ব্যাগের মধ্যে 4টে ফাইল রেখেছিল। গতকাল যেহেতু ও ফাইলগুলো নিয়েছিল, তাই যদি কোনো প্রয়োজন হয় সেটা ভেবে একই রকম দেখতে 4টে ফাইল সঙ্গে করে এনেছিল। এমন একটা সুবর্ণ সুযোগ হাতের কাছে পেয়ে যাবে সেটাও ভাবতেই পারেনি। ও তাড়াতাড়ি করে ফাইলগুলো বদলে দেয়। বিদ্যুৎ ও দাদার সঙ্গে কথা বলার পর ফিরে এসে দেখে ফাইলগুলো নির্দিষ্ট জায়গাতেই আছে। ও আবার স্রোতস্বিনীর পাশে এসে বসে। হ্যাঁ, বলুন, কি বলার আছে আপনার? আপনি যেভাবে ভোরবেলা শারণবাবুর থেকে আমার নাম্বার নিয়ে ফোন করেছেন, তাতে নিশ্চয়ই হয় বড় কোনো প্রয়োজন নয়, কোনো লিডে পৌঁছেছেন। বলুন, কি জানতে পেরেছেন আপনি বলুন। দেখুন, আমি হ্যাঁ, আপনি দেখুন, এখানে আপনি যে আমার মুখ দেখার জন্য ডাকেননি সেই বিষয়ে তো আমি শিওর। তাই যেটা বলার একটু তাড়াতাড়ি বলুন। রাগে স্রোতস্বিনীর মুখ লাল হয়ে ওঠে। ও একভাবে তাকিয়ে থাকে বিদ্যুতের দিকে। দেখুন,
রোহন যে এনজিওর মালিক ছিল, ও যে এনজিওর ম্যানেজার ছিল, সেই এনজিওর সঙ্গে নূপুরের ইনডাইরেক্ট কানেকশন আছে। কাজের জন্য ওকে তো অনেক সময় এই শহর ওই শহর করতেই হতো। এমনকি বেশ কয়েকবার ও বিদেশেও গিয়েছিল। যে ট্রাভেলিং এজেন্সি এগুলো দেখতো আর কি, সেই ট্রাভেলিং এজেন্সিতেই নূপুর জব করতো। একবার কথায় কথায় এই কথাটা রোহন বলেছিল। স্রোতস্বিনী তখন সেভাবে কথাটাতে গুরুত্ব দেয়নি, এখনও নিজেও জানে না কেন, কিন্তু কথাটা মনে পড়ে যাওয়ায় ও সেটা বিদ্যুৎকে বলে ফেলে। বিদ্যুৎ কথাটা শুনে কিছুক্ষণ চুপ করে থাকে। আপনি তো এটা আমাকে ফোনেও বলতে পারতেন, তাহলে এখানে ইমার্জেন্সি ডেকে পাঠালেন কেন আপনি? কারণ আমার মনে হয়েছে এটা একটা ভীষণ ইম্পর্ট্যান্ট ইনফরমেশন, আর ফোনে তো অনেক সময় হ্যাক করা যায়। যদি আপনার মনে হয় এটা কোনো ইম্পর্ট্যান্ট ইনফরমেশন নয়, তাহলে সরি, প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন। আই এম সো সরি ফর ওয়েস্টিং ইয়োর ভ্যালুয়েবল টাইম। আসি, নমস্কার, ভালো থাকবেন। দাঁড়ান, আরও কিছু জানার আছে। স্রোতস্বিনী চলে যাওয়ার জন্য পা বাড়িয়েছিল, তবে বিদ্যুতের কণ্ঠস্বর শুনে ও থমকে দাঁড়ায়, যদিও পিছন ফিরে তাকায় না। আচ্ছা, আপনি জানতেন না যে আপনার বয়ফ্রেন্ড এনজিওটার ম্যানেজার, মালিক নয়? আমি যদি সত্যি এটা জানতাম তাহলে কি অবাক হতাম? এবার স্রোতস্বিনী বিদ্যুতের দিকে ঘুরে তাকায়। বিশ্বাস করুন, আমি সত্যিই এই ব্যাপারে কিছু জানতাম না, আর এখনও জানি না যে ও আমাকে কেন মিথ্যে কথা বলেছিল। আমি সত্যি এই প্রশ্নের কোনো উত্তর এখনো পাইনি। ঠিক আছে, আপনি আসুন। স্রোতস্বিনী কতখানি সত্যি বলছে সেটা বোঝার জন্য বিদ্যুৎ ওর মুখের দিকে তাকিয়ে থাকে। ও যে সত্যি বলছে সেটা বুঝতে ওর বাকি থাকে না। আর পরের বার থেকে যদি এরকম কোনো কথা বলার হয়, আমাকে এভাবে ইমার্জেন্সিতে ডাকার কোনো দরকার নেই, ফোনেই বলবেন। ডোন্ট ওয়ারি, আমার সঙ্গে কথা বলার সময় আপনার ফোন হ্যাক করা যাবে না। এখান থেকে চলে যাওয়ার কথা শুনেই যেন হাঁপ ছেড়ে বাঁচে স্রোতস্বিনী। ও ব্যাগটা চেপে ধরে ওখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য তাড়াতাড়ি পা চালিয়ে গাড়িতে ওঠে। বিদ্যুৎ এখান থেকে চলে যাওয়ার জন্য ফাইলগুলো হাতে নেয়, তবে ফাইলগুলো হাতে নিয়ে ও এক মুহূর্তের জন্য থমকে যায়। যখন ও দাদার সঙ্গে কথা বলে এদিকে আসছিল, তখন স্রোতস্বিনীকে চেইন বন্ধ করতে দেখেছে। ও তাড়াতাড়ি ফাইলগুলো খুলে দেখে তাতে কিছুই নেই। ও আর এক মুহূর্ত দেরি না করে স্রোতস্বিনীর গাড়ির দিকে দৌড়ে যায়। আরেকটু হলেই স্রোতস্বিনী বিদ্যুৎকে ধাক্কা দিয়ে দিত। যেভাবে বিদ্যুৎ হঠাৎ করেই গাড়ির সামনে চলে এসেছিল, ও ভয় পেয়ে গাড়ি থেকে তাড়াতাড়ি নেমে যায়। এ কি, আপনি আপনি আমার গাড়ির সামনে এইভাবে ছুটে এসেছেন কেন? কত বড় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারতো আপনি জানেন? আসল ফাইলগুলো কোথায় আছে? আসল ফাইলগুলো আমাকে দিন। কথাটা শুনেই স্রোতস্বিনীর বুকের মধ্যেটা ধক করে ওঠে। তবুও ও নিজেকে শক্ত দেখানোর চেষ্টা করে। ফাইল? কোন ফাইল? যে ফাইলগুলো বদলানোর জন্য আপনি আমাকে এখানে ডেকে পাঠিয়েছেন। খুব চালাক মনে করেন না নিজেকে? ফাইলগুলো দিন। দেখুন, বললাম তো আমার কাছে কোনো ফাইল নেই। আপনার ব্যাগটা দেখান। নো, আপনি এরকম করতে পারেন না। আপনি আমার প্রাইভেসিতে এইভাবে নাক গলাতে পারেন না। আমি কিন্তু আপনার নামে কমপ্লেন করব। আপনার প্রাইভেসির? জোরে শ্বাস নিয়ে বিদ্যুৎ আর বাক্যটা পূরণ করে না। আই সে, শো মি ইয়োর ব্যাগ। স্রোতস্বিনী ব্যাগটা দিতে না চাইলে বিদ্যুৎ এক প্রকার জোর করেই ব্যাগটা ছিনিয়ে নেয়। আরে কি করছেন কি আপনি? আরে দেখুন, আপনার নামে কিন্তু আমি হ্যারাসমেন্টের কেস করব বিদ্যুৎ বাবু। আমার ব্যাগটা আমাকে ফিরিয়ে দিন। স্রোতস্বিনীর কথায় কোনো রকম গুরুত্ব না দিয়ে বিদ্যুৎ প্রথমে ব্যাগ ভালো করে দেখে। ব্যাগে কিছু না পেয়ে ও গাড়িটা তন্ন তন্ন করে খুঁজতে থাকে, কিন্তু এখানেও কোনো ফাইল দেখতে পায় না। আপনাকে বললাম না আমার ব্যাগটা ফিরিয়ে দিতে। আমি কিন্তু আপনাকে লাস্ট বারের মতো ওয়ার্নিং দিচ্ছি। আমি জানি না আপনি কোন পদে আছেন, কিন্তু আপনি আমার জিনিস এইভাবে সার্চ করতে পারেন না। ব্যাগে বা গাড়িতে কিছু না পেয়ে বিদ্যুৎ অবাক হয়ে যায়। ও নিশ্চিত ছিল এই স্রোতস্বিনী ফাইলগুলো বদলেছে। তাছাড়া এই রকম 4টে ফাঁকা ফাইল এনজিওতে থাকবেই বা কেন? আপনি যান। সে তো যাবই, তবে শুনুন, আপনি যেটা করলেন সেটা কিন্তু ঠিক করলেন না। ভুলে যাবেন না আমি কে আর আমি ঠিক কি করতে পারি। যদি ভবিষ্যতে আর কখনো এমন কিছু করেন তবে সেটা আপনার জন্য ভালো হবে না। বিদ্যুৎকে কিছু বলার সুযোগ না দিয়ে স্রোতস্বিনী বেরিয়ে যায়।
বিদ্যুৎ এখনও একভাবে তাকিয়ে আছে ওর যাওয়ার দিকে। গাড়িতে উঠে স্রোতস্বিনী যেন হাত ছেড়ে বাঁচে। বিদ্যুৎ যেভাবে ওকে দেখছিল, ওর মনে হয়েছিল বিদ্যুৎ ওকে পরীক্ষা করে দেখতে পারে। তাই ও গাড়িতে উঠে ফাইলগুলো জামার নিচে লুকিয়ে নিয়েছে। যদি বিদ্যুৎ ওকে ধরে ফেলতো তাহলে ওর আর ওর বোনের কি হতো? তবে ফাইলের মধ্যে কি আছে সেটা ও নিজেও খুলে দেখে না। কী লাভ দেখে? ওর এখন একমাত্র উদ্দেশ্য ওর বোনকে বাঁচানো। বাকি যা হবে পরে দেখা যাবে। এখান থেকে স্রোতস্বিনী বেরিয়ে গেলে বিদ্যুৎ ঋতব্রতকে ফোন করে। ঋতো, কোথায় আছিস তুই? বাড়িতে। এই তো সবে শুতে যাচ্ছি। কাল রাতে একদম ঘুম হয়নি রে। পরে ঘুমাস। একজনের ফোন নাম্বার দিচ্ছি, হ্যাক কর। এখন? হ্যাঁ এখন। এখন নয়তো কখন? আমি তোর বাড়িতে যাচ্ছি। কিন্তু কাল তুই বলছিলি আজ সকালে তুই কাকিমার কাছে যাবি। যাবি না? সেটা আমার চিন্তা। তোকে যেটা বললাম তুই কর। আমার মনে হচ্ছে স্রোতস্বিনী বসু এখানে অন্য কিছু বলতে এসেছিল। উনি অনেক কিছু লুকিয়ে যাচ্ছেন। দেখি ওনার আসল সত্যিটা কি। হাইওয়ে ধরে এগিয়ে গিয়ে সম্রাট তরঙ্গিনীকে নিয়ে পৌঁছয় চারিদিকে জঙ্গলে ঘেরা একটা ভাঙাচোরা গুদাম ঘরে। এককালে এখানে তেল ওঠার জন্য খনন কার্য হয়েছিল, কিন্তু তেল না ওঠায় সেই থেকে জায়গাটা পরিত্যক্ত অবস্থাতেই পড়ে আছে। জঙ্গলের মধ্যে অবস্থিত এই গুদামটার আশেপাশে কোথাও কোনো বসতি নেই। এই গুদামটার মধ্যে দুটো ঘর আছে। একটা ঘরের মধ্যে তোষক মতো কিছু একটা পাতা, আর আছে একটা জলের কলসি। এছাড়া আর কোনো জিনিসপত্র এখানে নেই। সম্রাট তরঙ্গিনীকে ঠেলে দিলে ওই তোষকটার ওপরে গিয়ে পড়ে। মেয়েটা লেগেছে নাকি কিছু হয়েছে সেসব সম্রাট দেখেও না, বরং তরঙ্গিনীর কাছে যে ব্যাগটা ছিল তার মধ্যে থেকে কাগজপত্র বের করে নিজের কাছে রেখে জামা কাপড় সহ বাকি ব্যাগটা ওর কাছে ফিরিয়ে দেয়। আজ থেকে তুমি এই ঘরে থাকবে। আমি আমি বাড়ি যাব আমি। বাদল, বাদল! সম্রাটের গুরুগম্ভীর কণ্ঠস্বর শুনে একটা বছর 40-এর মোটাসোটা লোক ওই ঘরে ছুটে আসে। হ্যাঁ হ্যাঁ মালিক, সম্রাট। আমার নাম সম্রাট, আর কিচ্ছু না। মালিক না, মানে সম্রাট। আজ থেকে মেয়েটা এখানে থাকবে, ওর যেন কোনো অসুবিধা না হয়। আমি বাড়ি যাব, প্লিজ প্লিজ, আমি বাড়ি যাব। সম্রাট এখান থেকে চলে যেতে চাইলে তরঙ্গিনী তাড়াতাড়ি উঠে ওর হাত ধরে। আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, তাহলে আমাকে কেন কিডন্যাপ করেছেন? আমি বাড়ি যাব, প্লিজ। আমি দিদির কাছে যাব। কেন আপনি আমার সঙ্গে এরকম করছেন? আমার হাতটা কতটা কেটে গেছে, আমার কষ্ট হচ্ছে। আমি বাড়ি যাব। আমি পাশের ঘর থেকে ওষুধ পাঠিয়ে দিচ্ছি, লাগিয়ে নিও। তরঙ্গিনীর হাতের দিকে এক পলক তাকায় সম্রাট। সব সেরে যাবে। আমি এখানে থাকবো না, আমি বাড়ি যাব। চুপ! সম্রাট চিৎকার করে ওঠে। ওকে এইভাবে চিৎকার করতে দেখে তরঙ্গিনী তো ভয় পাই, বাদল লোকটাও ভয় পেয়ে যায়। সম্রাটকেও বহু বছর ধরে চেনে, চাইলে সম্রাট ঠিক কী কী করতে পারে সেটাও ওর অজানা নয়। ফালতু কথা আমার একদম পছন্দ নয়। তোমার দিদি যতদিন না পর্যন্ত কাজ কমপ্লিট করছে ততদিন তোমাকে এখানেই থাকতে হবে। তাই ফালতু নাটক না করে ওষুধ পাঠিয়ে দিচ্ছি, লাগিয়ে নিও। বাদল, তুই খাবারের ব্যবস্থা কর, আমিও এখানে থাকবো। হ্যাঁ হ্যাঁ সম্রাট, ঠিক আছে। দাঁড়িয়ে আছিস কেন? যা। আর চোখে মেয়েটার দিকে এক পলক তাকিয়ে বাদল ওখান থেকে চলে যায়। সম্রাটও পাশের ঘরেই চলে যায়, তবে যাওয়ার আগে ঘরের দরজাটা বন্ধ করে দেয়। তরঙ্গিনী বের হওয়ার জন্য জোরে জোরে দরজায় ধাক্কা দিতে থাকে। দরজাটা খুলে দেন না, আমি বাড়ি যাব, বাড়ি যাব, আমাকে বাড়ি যেতে দিন, বাড়ি যাব। এই মেয়ে, এ নাও। তরঙ্গিনীর কথায় কোনো রকম গুরুত্ব না দিয়ে সম্রাট একটা ফার্স্ট এড নিয়ে ওর কাছে এগিয়ে আসে। এটা লাগিয়ে নাও। কি হলো, কথা কানে যায়নি? লাগিয়ে নিতে বললাম তো।
সম্রাটের কাছে যে কোনো রকম জারি জুরি খাটবে না বা ও যে কোনো কথাই শুনবে না সেটা বুঝতে পেরে ভয়ে ভয়ে তরঙ্গিনী ওর কাটা হাতে ওষুধটা লাগাতে থাকে। তবে ভীষণ ভয় পেয়ে থাকায় ও ঠিকমতো ওষুধটা লাগাতে পারে না। ওর হাত থরথর করে কাঁপে, তাতে ওর যন্ত্রণা আরও বেড়ে যায়। ওকে ওইভাবে কষ্ট পেতে দেখে সম্রাট ওর কাছে এগিয়ে আসে। হাত দেখি। ভয়ে তরঙ্গিনী এক কোণে সরে গেলে সম্রাট ওর হাত ধরে ওকে কাছে টেনে নিয়ে ওষুধটা লাগিয়ে দিতে থাকে। ওষুধটা ক্ষতে লাগায় যন্ত্রণায় তরঙ্গিনীর চোখ থেকে টপ টপ করে জল পড়তে থাকে। তবে ও সম্রাটকে এতখানি ভয় পাচ্ছে যে কিছু বলার সাহসটাও পায় না। কাটা নতুন আছে, আজকাল একটু ব্যথা থাকবে, পরশু থেকে সব ঠিক হয়ে যাবে। আমি বাড়ি যাব, প্লিজ আমাকে বাড়ি পাঠিয়ে দিন, দিদির কাছে যাব। তোমার দিদির কিছু কাজ আছে, কাজগুলো করে দিলেই তোমাকে বাড়ি পাঠিয়ে দেব। কাউকে শুধু শুধু ধরে রাখার কোনো রকম ইচ্ছা আমার নেই। কি 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 করবেন আপনি আমার দিদিকে দিয়ে? আমার দিদি খুব ভালো মানুষ। তোমার দিদি কে, কি করে আমি সবই জানি, নতুন করে তোমাকে আর বলতে হবে না। আপনি কেন আমাকে বাড়ি যেতে দিচ্ছেন না? আমি বাড়ি যাব। এক কথা বারবার শুনে এর আগে সম্রাট তরঙ্গিনীর ক্ষতস্থান চেপে ধরে। ব্যথা কিছুটা কমে এসেছিল তরঙ্গিনী, তবে আবার আঘাত পাওয়ায় প্রচণ্ড যন্ত্রণায় ও চিৎকার করে ওঠে। এক কথা বারবার আমার কানের কাছে বলতে থাকলে না, এর থেকে আরো বড় শাস্তি পাবে তুমি। তুমি কি আমাকে ভালো মানুষ পেয়েছো নাকি? হ্যাঁ, শেষবারের মতো বলছি, চুপ করে থাকো। যখন সময় হবে তখন ছেড়ে দেব। ফালতু আমার কানের কাছে এক কথা বলে আমার সময় নষ্ট করবে না। তরঙ্গিনীকে ঠেলে সরিয়ে দিয়ে সম্রাট ওখান থেকে চলে যায়। যন্ত্রণায় তরঙ্গিনী কাঁদতে থাকে, তবে একটা কথাও বলার সাহস পায় না। পাশের ঘরে গিয়ে সম্রাট একটা মদের বোতল হাতে তুলে নিয়ে ঢকঢক করে অনেকখানি মদ গলাধ্যকরণ করে। মানুষকে মারধর করা, খুন করা, এইসব ওর কাছে নতুন কিছু না। কিন্তু কোনো মেয়েকে কাঁদতে দেখলে ওর কষ্ট হয়। তবে কষ্ট দেখানোর জায়গা এই জগৎটা নয়। এখানে সামান্যতম দুর্বলতাও যদি প্রকাশ পায়, তবে সেই দুর্বলতাটাই অনেক ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে। ওর চোখের সামনে ভেসে ওঠে অতীতের অনেক স্মৃতি। ও মদের বোতলটা দূরে ছুঁড়ে ফেলে দিয়ে বাইরে জঙ্গলের মধ্যে চলে যায়। ফাইলগুলো নিয়ে স্রোতস্বিনী নিজের বাড়ির দিকে যাচ্ছে। বিদ্যুৎ যেভাবে ওকে সন্দেহ করছিল তাতে ও যে কোনো মুহূর্তে ধরা পড়ে যেত, এইটা ভেবেই এখনও ওর হৃদস্পন্দনের গতি দ্রুত হয়ে আছে। তবে বোনের কথা ভেবে ও যতখানি সম্ভব ভয় নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। এখন ওকে বাড়ি যেতে হবে। বাড়ি গিয়ে অনেকক্ষণ ধরে স্নান করবে। এই সমস্ত কাজে ওর নিজেকে ভীষণ নোংরা মনে হচ্ছে। ইচ্ছা করছে সব কিছু আছাড় মেরে নষ্ট করে ফেলতে, কিন্তু ওর বোনের কথা ভেবে ও কিছুই করতে পারে না। শুধু ওর হাত দুটো কাঁপতে থাকে। স্রোতস্বিনী বাড়ির কাছাকাছি চলে এসেছিল। এমন সময় ওর মোবাইলে একটা অপরিচিত নাম্বার থেকে ফোন ঢোকে। এই সময় কারোর সঙ্গে কথা বলতে ওর একদমই ইচ্ছা না করায় ফোনটা প্রথমে কেটেই দেয় স্রোতস্বিনী। আবারও একই নাম্বার থেকে ফোন এলে ও বিরক্ত হয়ে কলটা রিসিভ করে। ঠিক কিছু একটা বলতেই যাবে, তার আগেই ওপার থেকে শুনতে পায় সম্রাটের কণ্ঠস্বর। ফোন করলে ফোন রিসিভ করবেন, অপেক্ষা করা আমার একদম পছন্দ নয়। আমার বোন কোথায়? আমি আমার বোনের সঙ্গে কথা বলবো। ওকে দিন। ও কোথায়? আছে আছে আছে, ও ঠিক আছে। বোনের সঙ্গে কথা বলার আগে আপনি এখন ময়দানে যান। ওখানে আপনার জন্য একটা ছেলে অপেক্ষা করছে। ওকে ফাইলগুলো দিয়ে দেবেন। কিন্তু আমার কাছে তো ফাইলগুলো। আপনার কাছে ফাইলগুলো আসেনি বলতে চাইছেন তো? যেটা বললাম সেটা করুন। ওর কাছে ফাইলগুলো দিয়ে দিন। দেব, আপনি যা বলবেন আমি তাই করব। কিন্তু আমার বোন তরঙ্গর সঙ্গে একটু কথা বলতে দিন না। আমি ওর সঙ্গে একটু কথা বলবো। প্লিজ প্লিজ ওর সঙ্গে একটু কথা বলান। বললাম তো বলাবো, তার আগে যেটা বললাম সেটা করুন। ময়দানে ছেলেটা অপেক্ষা করছে, এক্ষুনি ওকে ফাইলগুলো দিয়ে আসুন। কিন্তু আমি ওকে চিনবো কি করে? আর তাছাড়া ওর ছবি তো আমার কাছে নেই। আপনি ময়দানে বোগেনভিলিয়া গাছের কাছে দাঁড়ান। খয়েরি জামা, কালো প্যান্ট, পকেটে সাদা রুমাল, কাঁধে কালো রঙের ব্যাগ থাকা
একটা ছেলে আপনার কাছ থেকে ফাইলটা চেয়ে নেবে। আর হ্যাঁ, আবার বলছি, চালাকি করার একদম চেষ্টা করবেন না। সেটা আপনার জন্য, বিশেষত আপনার বোনের জন্য একদম ভালো হবে না। স্রোতস্বিনীকে আর কিছু বলার সুযোগ না দিয়েই ফোনটা কেটে দেয় সম্রাট। ভয়ে আবারও হাত পা কাঁপতে থাকে মেয়েটার। গাড়ি থামিয়ে ও আর্ত চিৎকার করে ওঠে, কিন্তু এই ফাঁকা জায়গায় ওর চিৎকার শোনার মতো কোনো লোকই বোধহয় আর থাকে না। প্রযুক্তির বিষয়ে ঋতব্রতর জ্ঞান অসাধারণ। সকলে জানে ওর নেটের ব্যবসা আছে। শুধুমাত্র বিদ্যুৎ আর আয়নাই জানে ওর এই দক্ষতার কথা। ও চাইলে অনায়াসেই যে কারোর নাম্বার হ্যাক করে ফেলতে পারে। বিদ্যুৎ যখন ডিপার্টমেন্টের সাহায্য নিতে পারে না, তখন সাহায্য নেয় ঋতব্রতর। ঠিক এখন যেমন স্রোতস্বিনীর নাম্বার ট্র্যাক করছে ঋতব্রত, আর ওর পাশে বসে আছে বিদ্যুৎ। তুই যে নাম্বারটা দিয়েছিস, স্রোতস্বিনী বসু, উনি এখন ফোনে কথা বলছেন। কার সঙ্গে কথা বলছেন? ওই মেয়েটার কিছু একটা গন্ডগোল আছে, বুঝলি? সামথিং ইজ ফিশি, বাট আই মাস্ট সে সি ইজ ভেরি ব্রেভ অ্যান্ড ইন্টেলেকচুয়াল। কার সঙ্গে কথা বলছে একটু দেখ তো। না রে ভাই, যার সঙ্গে কথা বলছেন তার নাম্বারটা ট্র্যাক করতে পারছি না। তুই নাম্বার ট্র্যাক করতে পারছিস না কেন? কোনো সমস্যা হচ্ছে নাকি? কিন্তু তোর তো সমস্যা হওয়ার কথা না। আমিও তো সেটাই ভাবছি রে। খুব সম্ভবত এটা একটা প্রাইভেট নাম্বার থেকে কল এসেছে, বুঝলি? তাই নাম্বারটা ট্র্যাক করতে পারছি না। প্রাইভেট নাম্বার। বিদ্যুৎ কিছুক্ষণ চুপ করে থাকে। তুই এক কাজ করতে পারবি? স্রোতস্বিনী বসু এখন কোথায় আছে দেখে ওর লোকেশন সার্চ কর। ওর লোকেশন অন করা আছে কিনা দেখি, দাঁড়া। না তো, লোকেশন তো অন করা নেই। আরে তুই একটু ট্রাই কর না ভাই, তুই চেষ্টা করলেই পেরে যাবি। আমি তাহলে সেল টাওয়ার ট্রায়াঙ্গুলেশন প্রসেসটা একটু ট্রাই করে দেখি। এটা আবার কি জিনিস? এটা হলো হ্যাকিংয়ের অ্যাডভান্স পদ্ধতি, যেখানে তুই টাওয়ারের মাধ্যমে হ্যাক করতে পারবি। আর যদি তাতেও না হয় তাহলে শেষে নেটওয়ার্ক ব্রিজ ট্রাই করব, কেমন? কাজটা কঠিন, খুবই কঠিন, তবে আমার আয়না সুন্দরীর কথা অনুযায়ী সেই কাজটা কোনো কাজই নয় যদি সেটার কঠিন না হয়। আমার আয়না সুন্দরী? বিদ্যুৎ ভ্রু তুলে ঋতব্রতর দিকে তাকায়। কথাটা বলতে হচ্ছে ওকে। এই না না, হেভি মারবে মাইরি। আমি কিন্তু তোর কাজ করে দিচ্ছি, আর তুই আমাকে মার খাবি বল? আচ্ছা আচ্ছা ঠিক আছে, কাজ করছিস যখন আপাতত ছাড়। তবে মার তো তুই খাবি। ভালোবাসলি তো বাসলি, এমন জনকে বাসলি যে যে কোনো মুহূর্তে তোর হাত পা ভেঙে দিতে পারে। কি আর বলবো ভাই, এমন জায়গায় মন লাগলে আমি কি করতে পারি। তুইও তো নূপুরকে ভালোবাসতিস। নূপুরের প্রসঙ্গ ওঠায় বিদ্যুৎ জোরে শ্বাস নিয়ে চোখটা বন্ধ করে নেয়। তবে নিজেকে স্বাভাবিক দেখাতে ও মুখে জোর করে একটা হাসি টেনে আনে। যেটা বললাম তুই কর। স্রোতস্বিনী বসু এখন কোথায় আছে দেখ। আমার ঘোরতর সন্দেহ আছে যে উনি এখন অফিসে নেই। কিছুক্ষণ ধরে নানা রকমভাবে চেষ্টা চালানোর পর ঋতব্রত চোখ চকচক করে ওঠে। এই তো পেয়েছি রে, উনি এখন ময়দানে আছেন। আর ইউ শিওর? শিওর না হলে কি আর আমি তোকে এইভাবে বলি, তাও আবার তোকে? আমি জানতাম উনি অফিসে যাননি। এই ব্যাগটা অফিসের নয়, নিশ্চয়ই ওখানে কিছু একটা করছেন। বিদ্যুৎ এবার উঠে দাঁড়ায়। ঠিক আছে, তুই ঘুমা, আমি আসছি। এই কোথায় যাচ্ছিস? তুই কি কোনো লিডে পৌঁছেছিস? তুই কি ময়দানে যাচ্ছিস? আরে ঘুমা, পরে সব বলবো তোকে। ঘুমা। চাইলে তোর আয়না সুন্দরীর স্বপ্ন দেখতে পারিস, তবে সেখানে যদি ও তোকে মেরে পা ভেঙে দেয় তাহলে কিন্তু আমার দোষ নেই। সত্যি, আয়না চাইলে পা ভেঙে দিতেই পারে। তবে ঋতব্রত প্রেম করার দিকটার ওপর বেশি গুরুত্ব দিয়ে শান্তি মনেই শুয়ে পড়ে। কবে যে ও সাহস করে ওর মনের কথাটা বলতে পারবে সেটা তো ও নিজেও জানে না। তবে বলতে তো একদিন না একদিন ওকে হবেই। ময়দানে অবস্থিত গোলাপি রঙের বোগেনভিলিয়া গাছের কাছে দাঁড়িয়ে আছে স্রোতস্বিনী। ওর আশপাশ দিয়ে চলা প্রত্যেকটা লোককে দেখে মনে হচ্ছে এই সেই লোক যে ওর বোনের সন্ধান দিতে পারে, কিন্তু কেউই ওর কাছে এগিয়ে আসে না। ও একবার সম্রাটের নাম্বারে ফোন করে, কিন্তু নাম্বারটা সুইচ অফ বললে ও দুরু দুরু বুকে অপেক্ষা করতে থাকে। অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন হাল প্রায় ছেড়েই দিয়েছিল, তখনই একটা বছর 23-24-এর ছেলে রুমালে ঘাম মুছতে মুছতে ওর কাছে এগিয়ে আসে।
সম্রাট ওর পোশাকের যেরকম বর্ণনা দিয়েছিল এই ছেলেটিকে হুবহু সেই রকম পোশাক পরেই দেখতে পাওয়া গেছে। এমন সহজ সরল সাধারণ দেখতে একটা ছেলে এমন অপরাধের সঙ্গে যুক্ত থাকতে পারে তাও ভাবতেও পারে না। ফাইল। ব্যাগ থেকে ফাইলগুলো বের করে স্রোতস্বিনী ছেলেটার হাতে দিলে ছেলেটা ওর ব্যাগের মধ্যে তাড়াতাড়ি করে ফাইলগুলো ঢুকিয়ে নেয়। ঠিক আছে। আমার বোন কোথায়? তরঙ্গ কোথায়? কোথায় আছে ও? ছেলেটা যে ওর কথার বিন্দু বিসর্গ বুঝতে পারেনি সেটা ওর ভ্যাবাচাকা মুখ দেখে বুঝতে পারে স্রোতস্বিনী। ও ব্যাকুল হয়ে ছেলেটার হাত ধরে। বলুন না আমার বোন কোথায়? কি হলো বলুন না আমার বোন কোথায়? আমি তো আপনার কাজ করে দিয়েছি, এবার আমার বোনকে ফিরিয়ে দিন। আপনার বোন কোথায় আছে আমি কি করে জানবো? আমাকে তো অফিস থেকে বলেছে এই ফাইলগুলো আপনার থেকে নিতে। আমি ফাইলগুলো নিয়ে আমার ম্যানেজারের কাছে জমা দেব। অফিস? কিছু বুঝতে না পেরে স্রোতস্বিনী হতবাক হয়ে যায়। এমন সময় পাশ থেকে একটা চীনা গলা শুনতে পায়। কি ব্যাপার মিস স্রোতস্বিনী বসু? বিদ্যুতের গলা শুনে স্রোতস্বিনীর গলাটা শুকিয়ে কাঠ হয়ে যায়। আপনার না অফিসে যাওয়ার কথা ছিল? ও ভাবছে এখানে বিদ্যুৎ কি করে এলো, এবার কি হবে? তাহলে আপনি এখানে ময়দানে কি করতে এসেছেন? আপনি? হ্যাঁ আমি। আপনি এখানে কি করছেন? স্রোতস্বিনীর সামনের দিকে তাকিয়ে দেখে ছেলেটা অনেক দূর চলে গিয়েছে। এখন যদি ওই ছেলেটাকে ডাকে তাহলে বিদ্যুতের সন্দেহ হতে পারে, এমনকি ছেলেটার ব্যাগের তল্লাশিও ও করতে পারে। তাহলে তো ওই ফাইলগুলো বেরিয়ে আসবে। সেক্ষেত্রে ওর বোনকে খুঁজে পাওয়ার সম্ভাবনা আর বিন্দুমাত্র থাকবে না। আমি আমি মানে আমি এখানে হ্যাঁ আপনি এখানে কি? পাশেই একটা অফিসে আমার মিটিং ছিল, কিন্তু সেটা ক্যান্সেল হয়ে যাওয়ায় আমি এখানে একটু এসেছিলাম। এখানে আমি আর রোহন মাঝে মাঝেই আসতাম। বাট টেল মি ওয়ান থিং, আপনি আমাকে জেরা করছেন কেন? স্রোতস্বিনী যে সবটা সত্যি বলছে না সেটা বিদ্যুতের অভিজ্ঞ চোখ বুঝতে পারছে। তবে এই মুহূর্তে ওর হাতে কোনো প্রমাণ না থাকায় ও কিছু বলতে পারে না। কোনো মতে সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করে বিদ্যুৎ। আচ্ছা। বিদ্যুৎ ওখান থেকে চলে যাবে বলে পাটা ঠিক বাড়িয়েই ছিল, আবারও কিছু একটা মনে পড়ায় ও স্রোতস্বিনীর কাছে চলে আসে। ভালো কথা। আমি একজন পুলিশ অফিসার, জানেন নিশ্চয়ই। যে কোনো সমস্যায় পড়লে আপনি কোনো রকম হেজিটেশন ছাড়াই কিন্তু আমাকে বলতে পারেন, আমি আপনাকে সাহায্য করতে পারি। এইবার একবার স্রোতস্বিনীর মনে হয় ও সব কিছু বিদ্যুৎকে বলে দেবে, কিন্তু বলতে পারে না। ওর গলাটা কেউ যেন চেপে ধরে। থ্যাংক ইউ অফিসার, দরকার পড়লে আপনাকে নিশ্চয়ই বলবো। আসি আজ। স্রোতস্বিনী গাড়িতে উঠে গাড়ি চালাতে শুরু করলে বিদ্যুৎ ওর পিছু নেয়। এমন সময় ওর মোবাইলে সম্রাটের কল ঢোকে। হ্যালো, দেখুন আমি তো আপনাকে ফাইলটা দিয়ে দিয়েছি, এবার আমার বোনকে ছেড়ে দিন। আমি তো আপনার কথা মতো সব কাজ করেছি। হ্যাঁ করেছি তো, এবার আমার বোনকে দয়া করে ছেড়ে দিন। বলেছি না আরেকটা কাজ আপনাকে করতে হবে। কি কাজ করতে হবে বলুন? আপনি যা বলবেন আমি সব করব, শুধু আমার বোনকে ছেড়ে দিন। না এখন নয়, আপনার গাড়ির পিছনে যে পুলিশ অফিসারটি আছে সে আপনাকে সন্দেহ করছে। এখন সপ্তাহখানেক যাবে, তারপর আপনাকে কাজ দেব। এখন সোজা আপনি অফিসে যাবেন। সপ্তাহখানেক? আমার বোন ওখানে থাকবে? আরে আপনি প্লিজ আমার বোনকে ছেড়ে দিন না, ও তো আপনার কোনো ক্ষতি করেনি। আপনি ওকে ছেড়ে দিন প্লিজ, তারপর আপনি যা বলবেন আমি তাই করব। আমি কথা দিচ্ছি, শুধু ওকে ছেড়ে দিন প্লিজ। আর কিছু বলার সুযোগ না দিয়ে সম্রাট ফোন কেটে দিলে স্রোতস্বিনী জোরে গাড়ি ব্রেক কষে। ওর চোখ দিয়ে টপটপ করে জল পড়ছে, কিন্তু পিছনে বিদ্যুৎ থাকায় ও জোরে কাঁদতেও পারে না। ফাইলগুলো বৃন্দার হাতে করে পৌঁছে যায় নৃপেন্দ্রর কাছে। গুরুজি, আপনার ফাইলগুলো সম্রাট আপনার কাছে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে। ওই ফাইলগুলো কোনো কাজের নয়, ওগুলো ফেলে দে। নৃপেন্দ্র যে কি বলল সেটা বুঝতে না পেরে বৃন্দা অবাক হয়ে ওর দিকেই তাকিয়ে থাকে। বৃন্দাকে এইভাবে অবাক হতে দেখে এইবার নৃপেন্দ্র হেসে ওঠে। তুই বুঝি অবাক হয়েছিস বৃন্দা?
এত বছরেও তুই আমাকে চিনলি না? কোনো গুরুত্বপূর্ণ ফাইল আমি বাইরে রেখে দেব? এই ফাইলগুলোতে কিছু দরকারি ছিল না, শুধু এনজিওতে কি কি খাবার বরাদ্দ, কত খরচ হয়, এসবের হিসাব আছে। তাহলে ফাইলগুলো নেওয়ার জন্য এত কিছু কেন করলেন গুরুজি? আমি দেখতে চেয়েছিলাম চাপের মধ্যেও স্রোতস্বিনী কতখানি দক্ষতার সঙ্গে কাজ করতে পারে। যাকে এত গুরুত্বপূর্ণ কাজ দেব তাকে পরীক্ষা করে নেব না? ও পাশ করে গিয়েছে, এইবার ওর আসল পরীক্ষা শুরু হবে। ভগবত গীতায় বলা আছে না, নহি কশ্চিৎ ক্ষণমপি জাতু তিষ্ঠত কর্মকৃত কার্যতে হবশ্য কর্ম সর্ব প্রকৃতির জয়ী গুর নেই। অর্থাৎ তুমি চাইলেও কাজে না করতে পারো না, তোমাকে কাজ করতেই হবে, কারণ প্রকৃতি, নিয়তি বা অন্য কারোর ইচ্ছাই তোমাকে চালিয়ে নিয়ে যায়। এখানে এই ইচ্ছেটা হলাম আমি। নৃপেন্দ্রর মুখে আস্তে আস্তে একটা সূক্ষ্ম হাসি ফুটে ওঠে। এই হাসি আগামী দিনে ভয়াবহতার ইঙ্গিত বয়ে আনে। স্রোতস্বিনীর গাড়িকে অনুসরণ করে বিদ্যুৎ পৌঁছে যায় ওর অফিসে। তবে অফিসে না ঢুকে ও এগিয়ে যায় সামনের দিকে। আজ ওকে নূপুরের বাড়ি যেতে হবে। নূপুরের শ্রাদ্ধানুষ্ঠান আছে। ওখানে যেতে বিদ্যুতের একেবারেই ইচ্ছে করে না। যে মেয়েটাকে ও সব থেকে বেশি ভালোবাসত তার শ্রাদ্ধানুষ্ঠানে যেতে হবে। তবে মা এবং দাদার কথাও অমান্য করতে পারে না। নূপুরের বাড়িতে যাওয়ার আগে একটু একান্তে সময় কাটানোর জন্য বিদ্যুৎ গঙ্গার তীরে অবস্থিত সেই জায়গাটায় পৌঁছে যায় যেখানে নূপুরের অস্থি পুঁতে দেওয়া রয়েছে। অনেকক্ষণ কিছু বলতে পারে না বিদ্যুৎ। মনে হয় ওর গলাটা যেন কেউ চেপে ধরে আছে। ও দৃষ্টি ভাষা ভাষা হয়ে যাচ্ছে। নূপুর, আজ তোমার শ্রাদ্ধানুষ্ঠান আছে। তুমি আমাদেরকে ছেড়ে চলে গিয়েছ। আজ অনুষ্ঠান করে লোককে খাইয়ে তোমাকে মুক্তি দিতে চাইছে সকলে। তোমাকে আমি ভালোবাসি, ভীষণ ভালোবাসি। এই ভালোবাসার থেকে মুক্তি তুমি পাবে না, তবে তোমাকে আমি কলঙ্ক মুক্ত করবই। তুমি যে খারাপ নও সেটা আমাকে প্রমাণ করতেই হবে। আই লাভ ইউ নূপুর, আই লাভ ইউ। বিদ্যুৎ আসার সময় একটা ফুলের তোড়া এনেছিল। ওটাই ও নূপুরের অস্থির কাছে রেখে আস্তে আস্তে চলে যায়। নূপুরের মা অতসী মেয়ের শ্রাদ্ধানুষ্ঠানে নিজের সাধ্যমতো আয়োজন করেছে। নূপুরের ভাই স্পন্দন হাঁটতে চলতে পারে না, কিন্তু ও পড়াশোনায় অসাধারণ। সেখানেও চিকিৎসার খরচ কোথায় পাবে সেটাই ভেবে পায় না। সেখানে পড়াশোনার কথা ভাবা বিলাসিতা মাত্র। তাই ও আর ভাবে না। ও স্বপ্ন দেখত একসময় ও বড় বিজ্ঞানী হবে। কিন্তু ওর দিদি এইভাবে অকালে চলে গিয়ে ওর এবং ওর মায়ের সব স্বপ্ন শেষ হয়ে গেল। যুথিকা, নির্মল, সুপ্রিয়া এবং ওর 18 বছরের মেয়ে ঋত্বিকা শ্রাদ্ধানুষ্ঠানে এসেছে। সকলে নিজেদের মধ্যে হেসে হেসে আলোচনা করছে, কথাবার্তা বলছে। ইস, মিষ্টিটা একদম ভালো হয়নি বলো। কোথাকার মিষ্টি দিয়ে চলে এসেছে কে জানে। এরকম মিষ্টি কেউ করে? যুথিকা সকলের সঙ্গে হেসে হেসে কথা বলছিল। ও নিজেও আলোচনার জন্য এগিয়ে যায়। হ্যাঁ, যা বলেছ। এরকম মিষ্টি কোথা থেকে এনেছে কে জানে। মনে হচ্ছে যেন শক্ত চুইংগাম খাচ্ছি। কি বিচ্ছিরি বলো তো। ওই রসগোল্লাটা খেয়েছো? বাবা, আমাদের ওখানে কত ভালো মিষ্টি বানায়। যদি বলতো ওখান থেকেই ভালো মিষ্টির ব্যবস্থা করে দেওয়া যেত। নির্মল এখান দিয়ে যাচ্ছিল। স্ত্রীর কথা শুনে ওখানেই ও দাঁড়িয়ে পড়ে। যুথিকা, এখানে এসো তো। খোশ মেজাজে গল্প করার মাঝে স্বামীর ডাক শুনে যুথিকা একটু বিরক্তই হয়। যুথিকা, তোমাকে ডাকলাম তো। আরে বাবা, যাচ্ছি, একটু পরে গেলেই তো হলো। স্বামীর কণ্ঠস্বরে থাকা বিরক্তি অনুভব করে যুথিকা। তারপর নির্মলের কাছে এগিয়ে যায়। সকলের থেকে দূরে একটু নিভৃতে দাঁড়ায় নির্মল। ও চাপা স্বরে ভৎসনা করে ওঠে। এসব কি হচ্ছে? তুমি এখানে মিষ্টি খেতে এসেছো? ওদের দুঃখ তোমার চোখে পড়েনি? কোথায় তুমি নূপুরের মায়ের পাশে দাঁড়াবে, ওর ভাইয়ের পাশে দাঁড়াবে, তা না, তুমি এখানে এসে বলছো মিষ্টিটা ভালো হয়নি।
মিষ্টিটা চুইংগামের মতো হয়েছে। আমি কি করব বলো তো? ওরাই তো বলছিল মিষ্টিটা একদম ভালো না। সত্যি তো, মিষ্টিটা কেমন চুইংগামের মতো খেতে, মা গো। আরে বাবা, এত লোক এসেছে, একটা মান সম্মানের ব্যাপার নয় বলো তো? যদি আমাদের বলতো আমরা না হয় ওখান থেকে ব্যবস্থা করে দিতাম। আমরা কি পর নাকি? তোমাকে না হোক, আমাকে তো বলতেই পারতো। বাবা, সে আর কি বলবো, আমাকে বললে আমি ব্যবস্থা করেই দিতাম। শোনো, ওই মিষ্টি দোকানের দাদাটা না আমাকে খুব ভালো করে জানে। আমি বললে অনেক টাকা ছাড়ও পেত। তা না, শুধু শুধু খারাপ জিনিসে এত টাকা খরচা করলো। স্ত্রীকে বলে কোনো লাভ হবে না বুঝতে পেরে বিরক্ত নিয়ে নির্মল এখান থেকে চলে যায়। জ্যোতিকা আবার হাসতে হাসতে ওই মহিলাদের কাছে গিয়ে দাঁড়ায়। আরে আর বলো কেন, এই লোকটারও হয়েছে জানো তো, আমাকে খালি সারাক্ষণ চোখে হারা। ইস, কি মনে করবে বলো তো সবাই? সকলের থেকে দূরে হুইল চেয়ারে বসে আছে স্পন্দন। ওর কাছে গিয়ে চুপ করে বসে থাকে বিদ্যুৎ। দুজনের মধ্যে কোনো কথোপকথন হয় না। শুধুমাত্র নীরবতাই ভারী হয়ে ওঠে। বিদ্যুৎই প্রথম এই নীরবতা ভঙ্গ করে। তোর পড়াশোনা কেমন চলছে? ভালো। ছেলেটা যে সত্যি কথা বলছে না সেটা ওর মুখ দেখেই স্পষ্ট বুঝতে পারে বিদ্যুৎ। ও পকেট থেকে 30,000 টাকার চেক বের করে স্পন্দনের হাতে দেয়। এটা রাখ। দাদার মতোই স্পন্দন বিদ্যুৎকে ভালোবাসে। সেই বিদ্যুৎ যখন ওকে এতগুলো টাকা দেয় তখন ও একটু ইতস্তত করতে থাকে। এ কি করছো তুমি দাদা? তুমি তুমি কেন এত টাকা দিচ্ছ? টাকাটা রাখ, কাজে লাগবে তোর। তুই পড়াশোনায় খুব ভালো, তোর পড়াশোনাটাকে নষ্ট করে ফেললে হবে না কিন্তু। কিন্তু দাদা, আমি তোমার থেকে টাকা নিতে পারি না। এত টাকা আমি শোধ দিতে পারবো না। টাকা শোধ দেওয়ার জন্য তো তোকে টাকা দিচ্ছি না। কিন্তু দাদা, তুই তোর দিদির থেকে টাকা নিতিস না? তাহলে? তাছাড়া তুই পড়াশোনায় খুব ভালো, তোর দিদি যদি জানতো যে তোর পড়াশোনা টাকার জন্য আটকে গেছে তাহলেও একেবারেই খুশি হতো না। এটা রাখ। স্পন্দন বিদ্যুতের হাত চেপে ধরে। কৃতজ্ঞতায় ছেলেটার চোখে জল চলে আসে, তবে ও কিছুই বলতে পারে না। স্পন্দনকে এভাবে দেখে বিদ্যুতেরও চোখের পাতা ভারী হয়ে আসে। ভাই আর মা ছিল নূপুরের প্রাণ। বিদ্যুৎ আর এখানে থাকতে না পেরে নূপুরের ঘরে চলে যায়। এই ঘরের প্রত্যেকটা জিনিস বিদ্যুতের চেনা। এ ঘরের আয়না, ওদের দুইজনের হাসি মুখের ছবি, বিদ্যুতের কিনে দেওয়া প্রথম শোপিস, সমস্তটাই ঘরে সুন্দর করে সাজানো আছে। এই ঘরেই ওরা প্রথম চুম্বন করেছিল। এই ঘরে থাকা সমস্ত জিনিস ওকে আঘাত করায় ও এখান থেকে চলে যাচ্ছিল। এমন সময় টেবিলে রাখা একটা গুচির পারফিউম দেখে ও থেমে যায়। এই জিনিসটা এখানে কি করছে? এত দামি জিনিস তো নূপুরের পক্ষে ব্যবহার করা সম্ভব নয়। তাহলে কি এটা নূপুরকে কেউ উপহার দিয়েছিল? কিন্তু অর্ধেক শেষ হয়ে যাওয়া এই সুগন্ধির বিষয়ে নূপুর তো ওকে কিছু বলেনি। নাকি এটা বিয়ের জন্য কেউ উপহার দিয়েছিল? যদি তাই হতো তাহলে তো অর্ধেক শেষ হতো না। তবে কি নূপুর এটা নিজেই কিনেছিল? কিন্তু ভাই এবং মায়ের জন্য টাকা রোজগার করতে গিয়ে যার হিমশিম অবস্থা, সেখানে নিজের জন্য 15,000 টাকা খরচ করে সুগন্ধি কেনা কেবলমাত্র বিলাসিতা ছাড়া আর কি হতে পারে? সুগন্ধিটা হাতে নিয়ে দেখছিল বিদ্যুৎ। এমন সময় নূপুরের সহকর্মী শিউলি এই ঘরে আসে। বিদ্যুৎকে এই ঘরে দেখে ও অস্বস্তি অনুভব করে। সরি দাদা, আপনি এখানে আছেন আমি বুঝতে পারিনি। ঠিক আছে, আপনি থাকুন, আমি চলে যাচ্ছি। না না, ঠিক আছে, আমি এমনিতেই চলে যাচ্ছিলাম। আপনি থাকুন, আমি যাচ্ছি। বিদ্যুতের ভিজে চোখ দেখে মায়া হয় শিউলির। ও বিদ্যুতের কাছে এগিয়ে এসে বলে, এই পারফিউমটা যখন আপনি দিয়েছিলেন তখন খুব খুশি হয়েছিল মেয়েটা। সত্যি, এই ঘরের সব কিছুর সঙ্গে আপনাদের কত স্মৃতি জড়িয়ে আছে, আমরা তো ভাবতেই পারছি না। আর আপনার জন্য তো সবটা মেনে নেওয়া কতটা কঠিন। আমি তো জানি আপনি ওকে কতটা ভালোবাসতেন। প্রত্যেক মাসে এই রকম পারফিউম, লুই ভিটনের ব্যাগ, যারা জামা কিনা কি আপনি ওকে উপহার দিয়েছেন। ভালো না বাসলে এত দামি দামি জিনিস কি আর উপহার দেওয়া যায়? শিউলির দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে বিদ্যুৎ। ও তো এইরকম কোনো উপহার দেয়নি, তাহলে শিউলি এসব কথা বলছে কেন? আমি ওকে উপহার দিয়েছি? কে বলেছে আপনাকে? ও মা, ও তো নিজেই বলতো
প্রত্যেক মাসে ওর কাছে এরকম নানা রকমের উপহার আসতো। কত খুশি থাকতো মেয়েটা। সত্যি বলছি, আপনাদের ভালোবাসা দেখে আমার একটু হিংসেই হতো। কিন্তু পোড়া কপাল দেখুন মেয়েটার, এত ভালোবাসা সহ্যই হলো না, অকালেই চলে গেল। বিদ্যুতের মাথার মধ্যে ঘুরতে থাকে অনেক কথা। ওর মনে পড়ে নূপুর যে কোম্পানিতে চাকরি করত সেই কোম্পানির সঙ্গে রোহানের এনজিওর একটা পরোক্ষ যোগাযোগ আছে। ওকে জানতেই হবে এই সমস্ত উপহার নূপুরকে কে পাঠাতো। ওকে উত্তরগুলো পেতেই হবে। যতক্ষণ না উত্তর পাচ্ছে ততক্ষণ ওর শান্তি নেই। শিউলিকে বাইরে থেকে একজন ডাকলে শিউলি ওই দিকে চলে যায়। বিদ্যুৎ আবারও ঘরে এসে বসে, তবে ওর দৃষ্টি এখন আর আগের মতো ঝাপসা নেই, বরং চারদিকে কিছু একটা খুঁজতে শুরু করে ও। এক জায়গায় বসে বসে ঘরের সমস্ত জিনিসের উপর চোখ বোলাচ্ছে বিদ্যুৎ। ওর যে জিনিসগুলোর উপর সন্দেহ হচ্ছে সেই জিনিসগুলো নাড়াচাড়া করে দেখছে। শিউলি যেমনটা বলেছে তেমন অনেক দামি দামি জিনিস ও এই ঘর থেকে পেয়েছে, কিন্তু ওর যেন মনে হচ্ছে আরও কিছু থাকার কথা এখানে। কিছু একটা মিলছে না। সেই মতো ও সব জিনিস ভালো করে খুঁটিয়ে দেখতে থাকে, কিন্তু সন্দেহজনক কিছু কোথাও পায় না। হঠাৎই ওর এবং নূপুরের সেই ছবিটার দিকে ওর দৃষ্টি আটকে যায়। খুব ভালো করে দেখলে বোঝা যায় যে ছবিটার নিচের দিকে সামান্য একটা দাগ আছে, যেন কেউ তাড়াহুড়োতে ফ্রেমটা খুলে আবারও আটকে দিয়েছে। ও ফ্রেমে বাঁধানো ছবিটাকে নিচে নামিয়ে ফ্রেমটাকে খোলার চেষ্টা করলে ওটা খুব সহজেই খুলে যায়। কাঁচ এবং ছবিটাকে সাবধানে সরিয়ে তার ভিতর থেকে যেটা পায় সেটা দেখেই বিদ্যুৎ হতবাক হয়ে যায়। ফ্রেমের ভিতরে একটা কাগজের মোড়ক আছে। কাগজটা খুললে তার মধ্যে থেকে একটা মাঝারি আকারের সোনালি চাকতি বেরিয়ে আসে। সোনালি রঙের চাকতিটা যে আর কিছু নয় বরং নিরেট সোনা, সেটা বুঝতে বিদ্যুতের কোনো অসুবিধা হয় না। এটার দাম আর কিছু না হোক বর্তমান বাজার দরে 30-40 লাখ পর্যন্ত হতে পারে। কিন্তু এমন একটা দামি জিনিস নূপুর পেল কোথা থেকে, আর সেটা এইভাবে লুকিয়েই বা রেখেছিল কেন? নূপুর একটা ট্রাভেলিং এজেন্সিতে চাকরি করত। ওর ভাই এবং মায়ের সম্পূর্ণ দায়িত্ব ছিল ওর কাঁধে। হ্যাঁ, অনেক বছর চাকরি করার ফলে ওর মাইনে হয়তো বেড়েছিল, একটু একটু করে সচ্ছলতার মুখ দেখতেও শুরু করছিল মেয়েটা, কিন্তু এত দামি জিনিস কেনার সামর্থ্য তো নূপুরের ছিল না। তাছাড়া ওর কাছেও ব্যাপারটা নূপুর লুকিয়ে রেখেছিল কেন? বিদ্যুতের পুলিশ মন ওকে অনেক কিছু বলতে চাইছে, সন্দেহ করতে চাইছে, কিন্তু ওর প্রেমিক সত্তা ওকে এই সব কিছুতেই মানতে দিচ্ছে না। ওর মনের মধ্যে অনেক প্রশ্ন জমে আছে। সেই প্রশ্নগুলোর উত্তর পেতে ও বাইরে বেরিয়ে গিয়ে নূপুরের মা অতসীর খোঁজ করতে থাকে। নূপুরের ঘর থেকে বাইরে বেরিয়ে দেখে অতসী বসে আছে, তবে আরও কয়েকজন ওর আশেপাশে আছে। কাকিমা, কাকিমা, আপনার সঙ্গে একটু কথা বলতে পারি? হ্যাঁ হ্যাঁ বাবা, বলো না, বলো কি বলবে। না, একটু আলাদা করে কথা বলতে পারলে ভালো হতো। যাও গো নূপুরের মা, যাও, তুমি একটু ওর সঙ্গে আলাদা করে কথা বলো। সত্যিই তো বলো, এদের কত বছরের সম্পর্ক ছিল? হ্যাঁ, পরের দিন বিয়ে হওয়ার কথা ছিল, কোথা থেকে যে কি হয়ে গেল, ছেলেটার মনের মধ্যে দিয়ে যে কি যাচ্ছে বলো তো। হ্যাঁ, যাও যাও, তুমি কথা বলো। দুটো মাত্র ঘর আছে এই বাড়িতে। একটা ঘরে বাকিরা বসেছিল। একান্তে কথা বলতে নূপুরের ঘরে যখন ওরা আসে তখন দেখে স্পন্দন এই ঘরে বসে আছে। স্পন্দনের শারীরিক মানসিক অবস্থার কথা জেনে বিদ্যুৎ চাইছিলই না যে ওর সামনে কথাগুলো হোক, কিন্তু ওকে কথাগুলো বলতেই হবে। তাছাড়া এর থেকে বেশি ফাঁকা জায়গা আজকের অনুষ্ঠান বাড়িতে ও হয়তো পাবে না, তাই ওখানেই কথাগুলো বলতে শুরু করে দিল বিদ্যুৎ। কাকিমা, নূপুরের ব্যবহারে কি ইদানিং কিছু বদল এসেছিল? বদল? বদল এসেছিল মানে? তুমিও কি অন্যদের মতো বলতে চাইছো আমার মেয়ে খারাপ? ও তো... আমি যে তেমন কিছু বলছি না কাকিমা। অতসীকে বাক্যটা পূরণ করার আগেই থামিয়ে দেয় বিদ্যুৎ। আমি ওরকম বলতে পারি না।
সেটা আপনি খুব ভালো করেই জানেন কাকিমা। বিদ্যুতের গম্ভীর চিন্তিত কণ্ঠস্বরের পাশে নিজের রুক্ষ কণ্ঠস্বর শুনে লজ্জিত হয়ে ওঠে অতসী। কাকিমা, আপনি এইসব একদম ভাববেন না। তুমি কিছু মনে করো না বাবা, আসলে সকলের কথা শুনতে শুনতে আমার মাথা ঠিক নেই। কি বলতে কি বলেছি আমি নিজেই জানি না। না না, আমি কিছু মনে করিনি। আপনি বলুন কাকিমা, ওর ব্যবহারে কি ইদানিং কিছু বদল এসেছিল? বদল? বদল বলতে তুমি ঠিক কি বলতে চাইছো বাবা? দেখো, ও তো কাজে যেত, কাজ থেকে ফিরে তোমার সঙ্গে কথাও বলতো, আমাকে বাড়ির কাজে সাহায্য করত। আর তো কিছু করতো না ও, আর করবেই বা কখন বলো? আমার মেয়েটা যে বড় ভালো ছিল বাবা, তুমি তো কি জানো তোমাদের কত বছরের সম্পর্ক ছিল? তুমি বলো না, ও কি খারাপ মেয়ে? আমি ওসব কিছু বলছি না কাকিমা, আমি ওকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। যন্ত্রণায় বিদ্যুতের কণ্ঠস্বর ক্লান্ত শোনায়, কিন্তু এখানে ক্লান্তি দেখানোর জায়গা নয়। ও চোখ বন্ধ করে জোরে দম নিয়ে নিজের অনুভূতিগুলো নিয়ন্ত্রণ করে। আমি বলতে চাইছি, ও কি চাকরি ছাড়া অন্য কিছু করতো? মানে হঠাৎ করে টাকা বেড়ে যাওয়া, বা ধরুন কেউ টাকা পয়সা চাইতে আসতো, এরকম কিছু? না, তেমন তো কিছু করতো না। ওর অত সময় কোথায় ছিল বলো? সেই সকালবেলা বেরিয়ে যেত আর রাত্রিবেলা ফিরত। আর টাকা পয়সার কথা যদি বলো, ওর বাবা মারা যাওয়ার পর থেকে আমাদের কি কি দেখতে হয়েছে সবই তো তুমি জানো বাবা। তুমি তো আমাদের বাড়ির ছেলে, তোমার কাছে আর কি লুকোবো? মা, কদিন আগে একজন দিদির কাছে কিছু খোঁজ করতে এসেছিল না? সে বাড়ি তো তছনছ করে দিয়েছিল প্রায়। দিদি বলছিল দিদির কাছে কিছু নেই, কিন্তু ও কোনো কথাই শুনছিল না। কথাটা যে অতসী বলতে চাইছিল না সেটা বুঝতে পেরে যায় বিদ্যুৎ। ও সঙ্গে সঙ্গে স্পন্দনের দিকে ঘোরে। কি বলতে চাইছিস তুই? আমাকে স্পষ্ট করে বল, কে তোর দিদিকে খুঁজতে এসেছিল? না না বাবা, ও সব কিছু নয়। ও ও ও জানে না, ও এমনি বলছে। আমার মেয়েটা মরে গেল আর ওরা সব স্বার্থপরের দলকো আমার মেয়ের নামে নোংরা নোংরা কথা বলে যাচ্ছে। ও ও জানি না, তুমি তুমি ওর কথাতে কিছু। স্পন্দন, স্পন্দন, তুই কিছু বলছিলি, বল আমাকে। আমি জানি তোদের মনের উপর দিয়ে কি যাচ্ছে, কিন্তু দেখ, যদি তুই কি হয়েছে আমাকে না বলিস, তাহলে তো আমি কিছুই জানবো না রে, তাই না? তোর দিদির উপর এত বড় একটা অ্যালিগেশন আছে, তুই যদি চাস তোর দিদির কলঙ্ক মুক্তি ঘটুক, তাহলে তোকে সব কথা খুলে বলতে হবে, তবেই আমি কিছু একটা করতে পারবো। আমি বললাম তো তোমায়, ও ও ও ও ও কিছু জানে না, ও কিছু জানে না বাবা। ও খোঁড়া মানুষ, ঠিক মতো দাঁড়াতেই পারে না, ও কিছু জানে না। কাকিমা, ও জানে, অনেক কিছুই জানে, আপনি নিজেও জানেন। বলতে দিন ওকে প্লিজ, এটা আপনার মেয়ের জন্যই বলছি, প্লিজ বলতে দিন ওকে। বিদ্যুৎদা, দিন 15 আগে একজন লোক এসেছিল। লোকটা আমাদের বাড়িতে সব কিছু খুঁজে গিয়েছিল। তখন দিদি বেঁচে ছিল। দিদিকে ওই লোকটা জিজ্ঞাসা করছিল মালটা কোথায় আছে। মাল? কিসের মাল? আমি জানি না, দিদি বলল ও কিছু জানে না। তখন ওই লোকটা পুরো ঘর তছনছ করে খুঁজছিল, কিন্তু 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 কোথাও কিছু পায়নি। তোদের বাড়িতে ঢুকে ঘর তছনছ করে দিল, তবুও তোরা কেউ কোথাও কমপ্লেন করলি না কেন? নূপুর আমার থেকেও সবটা লুকিয়ে গেল কেন? তাছাড়া আমি তো এখন বাইরেও থাকি না, আমি এখন এখানেই থাকি, তাহলে আমার কাছ থেকে লুকিয়ে গেল কেন? তার মানেটা কি? আমি দিদিকে বলেছিলাম তোমাকে সবটা বলতে, কিন্তু দিদি বলল তুমি ব্যস্ত থাকো, তুমি অযথা চিন্তা করবে, তাই তোমাকে কিছু না জানানোর জন্য। রাগে বিদ্যুতের মাথা গরম হয়ে যায়, তবে আবারও নিজের রাগ যতখানি সম্ভব নিয়ন্ত্রণ করে ফেলে ও। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তারপর তারপর এই কদিনে কেউ আসেনি? না বাবা, এই কদিন আর কে আসবে? দেখতেই তো পাচ্ছ নূপুরকে ছাড়া আমাদের বাড়ির কি অবস্থা। আর আর কেউ আসেনি গো। স্পন্দন, স্পন্দন, তুই বল। না দাদা, কেউ আসেনি তেমন। তবে তবে
তবে আমার মনে হয়েছে কেউ যেন এই বাড়ির উপর নজর রেখেছে। না, কাউকে আমি দেখতে পাইনি, কিন্তু আমার মনে হয়েছে কেউ যেন আছে, যেন আমরা বেরিয়ে গেলে কিছু একটা খুঁজে বেরিয়েছে, কিন্তু কাউকেই কখনো দেখতে পাই না। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তোরা সাবধানে থাক। আর মা, দাদা, বৌদি যদি আমার কথা জিজ্ঞেস করে তাহলে বলবি আমি একটু বেরিয়েছি। কিন্তু তুমি কোথায় যাচ্ছ বাবা? তুমি তো কিছু খেলেও না। কাকিমা, ওর শ্রাদ্ধের খাবার আমি এমনিতেও খেতে পারতাম না। নূপুরের ছবির দিকে স্থিরভাবে তাকিয়ে থাকে বিদ্যুৎ। আমি আসি, আপনারা সাবধানে থাকুন। আর মা, দাদা, বৌদিদের বলবেন আমি একটু বেরিয়েছি, আসছি। বিদ্যুতের মনে এতক্ষণে অনেক প্রশ্ন জমা হয়েছে। এই প্রশ্নগুলো ওকে অস্থির করে তুলছে। এই প্রশ্নগুলোর উত্তর যে ওকে পেতেই হবে। প্রশ্নের উত্তর পেতে ও বাইকে করে বেরিয়ে যায় নূপুরের অফিসের উদ্দেশ্যে। বিদ্যুৎ বাইকে করে পৌঁছে যায় সেই জায়গায় যেখানে নূপুর চাকরি করত। শিউলি ওর সহকর্মী নূপুরের ওখানে যাওয়ায় আজ ওখানে কম লোক আছে। তবে বিদ্যুতের মনে এত প্রশ্ন জমে আছে যে ও আর সকলের আশার অপেক্ষা করতে পারে না। তাছাড়া শিউলির থেকে যা প্রশ্নের উত্তর পাওয়ার ছিল তাও পেয়ে গিয়েছে। এবার বাকিদের থেকে উত্তর বার করতে হবে। অফিসে পুরোদমে কাজ হচ্ছিল। কোন ক্লায়েন্ট কোথায় ট্যুরে যাবে, পুরনো ক্লায়েন্টদের নতুন কোনো কোয়ারি আছে কিনা ফোন করে সবাই জানতে চাইছে। এমন ব্যস্ততার সময় বিদ্যুৎকে অফিসে ঢুকতে দেখে রিসেপশনিস্ট ওকে ওয়াক ইন কাস্টমার ভেবে স্বাগত জানায়। ওয়েলকাম টু আওয়ার অফিস স্যার। আপনার কি কোনো কোয়ারি আছে? বসুন স্যার। কিছু খাবেন? চা না কফি? আমি নূপুরের সম্পর্কে কিছু জানতে চাই। কোন নূপুর? নূপুর ভট্ট কয়েকদিন আগেই মারা গিয়েছে। এই অফিসে চাকরি করত। ওনার সম্পর্কে যাবতীয় ইনফরমেশন আমার লাগবে। সরি স্যার, আমরা তো আমাদের অফিসের কারোর সম্পর্কে কোনো ইনফরমেশন শেয়ার করি না। মানে বাইরের কাউকে জানাতে তো পারি না। আপনি আসতে পারেন। কাউকে দেন না ঠিক আছে, কিন্তু এখন আমাকে ইনফরমেশন দিতে হবে। অফিসের মালিক সুপ্রতিম আগরওয়াল পাশ দিয়েই যাচ্ছিলেন। রিসেপশনিস্ট এবং বিদ্যুতের কথা শুনে উনি ওখানেই দাঁড়িয়ে পড়েন। কি হয়েছে প্রিয়া, কোনো সমস্যা? স্যার, উনি নূপুরের সম্পর্কে ইনফরমেশন জানতে চান। ইনফরমেশন? কেন? এটা কি কোনো ইনফরমেশন সেন্টার নাকি? ফালতু ঝামেলা করবেন না তো, বেরোন এখান থেকে। বিদ্যুৎ এক ঝলক তাকায় সুপ্রতিমের দিকে। ওর কপালে ভ্রকুটি জমা হয়েছে। আমি কি আপনার সঙ্গে আলাদা করে একটু কথা বলতে পারি? না, আলাদা করে কথা বলার কিছু নেই। আমার সময়ের অনেক দাম আছে। আপনি আসুন এখান থেকে, অনেক হয়েছে। অফিসে সকলের কাজ আছে, এরকম ফালতু ফালতু ঝামেলায় পড়ে থাকলে হবে না। 2 মিনিট কথা বলেই আমি চলে যাব। বললাম তো না, আমার সময়ের দাম আছে। শুধু শুধু সময় নষ্ট করলে হবে না। আচ্ছা বেশ, আপনি যদি 2 মিনিট আমার সঙ্গে কথা বলেন তাহলে আপনার থেকে আমি আপনার সব থেকে দামি প্যাকেজটা নেব। এইবার বিদ্যুতের দিকে এক পলক তাকায় সুপ্রতিম। বিদ্যুতের চেহারা ভালো, পোশাকও মন্দ নয়। বিদ্যুৎ চাইলে সব থেকে দামি প্যাকেজটা নিতেই পারে। তবে সেটা শুধু শুধু সময় নষ্ট হবে কি না সেটা আবারও একবার ভাবে। দেখুন, আপনি চাইলে ডিনাই করতেই পারেন। আমি অন্য কোনো এজেন্সি থেকে নিয়ে নেব, কোনো ব্যাপার না। ঠিক আছে, থ্যাংক ইউ, নমস্কার। বিদ্যুৎ চলে যাওয়ার জন্য পা বাড়ালে সুপ্রতিম এবার ওর পথ আটকায়। যদি আমি আপনার সঙ্গে 10 মিনিট কথা বলি তাহলে আপনি সব থেকে দামি প্যাকেজটা নেবেন। জানেন আমাদের এখানে সব থেকে দামি প্যাকেজের দাম কত? ডোন্ট ইউ নিড টু ওয়ারি অ্যাবাউট দ্যাট। তাহলে আমরা কি একটু কথা বলতে পারি? হ্যাঁ, চলুন না। সুপ্রতিম খুশি মনে সামনে সামনে যায়, আর পিছনে বিদ্যুৎ। দরজাটা বন্ধ করে দিন। দরজা বন্ধ? দরজা বন্ধ কেন? আমরা বিজনেসের কথা বলবো, দরজা বন্ধ করার কি আছে? আমার কোম্পানির সবাই প্রফেশনাল, আপনি যা বলার এমনিই বলুন। তবু স্যার, আমি তো প্রফেশনাল নই, তাই আমি যদি দরজাটা বন্ধ করে দিই নিশ্চয়ই আপনার কোনো আপত্তি থাকবে না। অ্যান্ড আই প্রমিস, দরজা বন্ধ থাকলে আরও ভালো আলোচনা হবে। আচ্ছা ঠিক আছে, দিন। দরজা বন্ধ করে বিদ্যুৎ সুপ্রতিমের দিকে এগিয়ে যায়। ওর কণ্ঠস্বরের মধ্যে যে নরম ভাবটা ছিল সেই ভাবটা এতক্ষণে কেটে গিয়ে রুক্ষ হয়ে ওঠে। নূপুরের সম্পর্কে সমস্ত ইনফরমেশন আমার লাগবে।
অ্যান্ড রাইট নাও। মামদোবাজি পেয়েছেন আপনি? মামদোবাজি পেয়েছেন? যান, বেরিয়ে যান এখান থেকে, বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি। কোনো প্যাকেজ কেনার দরকার নেই, আপনি স্ট্রেট এখান থেকে বেরিয়ে যান। সুপ্রতিমের চোখের দিকে স্থিরভাবে তাকিয়ে রয়েছে বিদ্যুৎ। ওর চোখ দুটো হেসে ওঠে। আর যদি না যাই তাহলে কি করবেন? তাহলে পুলিশ ডেকে আপনাকে ধরিয়ে দেব। বেরিয়ে যান এক্ষুনি, বেরিয়ে যান এখান থেকে। কিশোর, কিশোর! হো, পুলিশ ডেকে আপনি আমাকে ধরিয়ে দেবেন? আই এম সো সরি। যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। বিদ্যুৎ চেয়ারে বসেছিল। ও উঠে সুপ্রতিমের কাছে গিয়ে ওর গালে সপাটে একটা চড় মারে। এমনভাবে যে বিদ্যুৎ ওকে চড় মারতে পারে সেটা একেবারেই আশা করেনি সুপ্রতিম। জীবনে প্রথমবারের জন্য এমন চড় খেয়েছে ও। তার ওপর বিদ্যুতের কড়া পড়া হাতের চড় খেয়ে ওর গালের সঙ্গে সঙ্গে কালশিটে দাগ পড়ে যায়। আপনি আপনি এরকম গুন্ডামি করতে পারেন না। আমি এক্ষুনি থানায় ফোন করব। সুপ্রতিম ভয়ে ভয়ে মোবাইলটা হাতে তুললেই বিদ্যুৎ ওকে শূন্যে তুলে ধরে দেওয়ালে চেপে ধরে। এইভাবে শূন্যে ভেসে থাকার ভয়ে সুপ্রতিমের গলা শুকিয়ে যায়। যথেষ্ট হয়েছে না? আর কিছু ট্রিটমেন্ট চান? সোজাসুজি আমি যা বলবো তাই করবেন, না হলে আপনার কি অবস্থা হতে চলেছে আপনি নিজেও জানেন না। কি রাজি তো? মাটি থেকে অনেকখানি উপরে থাকায় সুপ্রতিম কিছু বলতে পারে না, শুধু মুখ থেকে গোঙানির শব্দ বেরোয়। যদিও শুনতে পেলাম না হ্যাঁ বলছেন কি না, তবে হ্যাঁ বলে ধরেই নিলাম। বিদ্যুৎ সুপ্রতিমের গলা ছেড়ে দিলে সুপ্রতিম ধপ করে মেঝেতে পড়ে যায়। জোরে জোরে হাঁপাতে থাকেও। তাহলে আপনাকে কিছু প্রশ্ন করতে পারি? এখনও কথা বলার অবস্থায় নেই সুপ্রতিম। ওই অবস্থাতেই ও জোরে জোরে মাথা নাড়তে থাকে। গুড। আগে থেকে যদি এইভাবে সহযোগিতা করেন তাহলে শুধু শুধু আমার এসব করতে হয় না। এসব করতে আমার ভালো লাগে না, কিন্তু কি আর করা যাবে? আপনারা এত সহজে কথা শোনার লোক নন। আপনার অফিসের সঙ্গে পথশিশু নামের এনজিওটার কি কানেকশন আছে? কানেকশন? কোনো কানেকশন নেই। আমার কি করে কানেকশন থাকবে? বিদ্যুৎ আবারও চড় মারার জন্য হাত চাগালে সুপ্রতিম ভয়ে ভয়ে চোখ বন্ধ করে নেয়। ওই এনজিওটার মালিক ট্রাভেলিংয়ের জন্য আমাদের সার্ভিস নিত। এর বেশি আমি কিছু জানি না। আমি সত্যি বলছি, আমি কিছু জানি না। সুপ্রতিম যেরকম ভয় পেয়ে আছে তাতে ওর পক্ষে যে মিথ্যে কথা বলা সম্ভব নয় সেটা ইন্টেলিজেন্স ব্যুরোর দুঁদে অফিসার বিদ্যুৎ খুব ভালো করেই বুঝতে পারছে। বেশ, নূপুরের সম্পর্কে আপনার কি মনে হয়? নূপুর খুব ভালো মেয়ে ছিল, হার্ড ওয়ার্কিং ছিল। ও কেমন ছিল সেটা আপনার কাছে আমি জানতে চাইনি। ওর কাজের ক্ষেত্রে কি এমন কিছু হয়েছিল যেটা দেখে আপনার মনে হতে পারে যে ও অন্য কোনো দিক থেকে ইনকাম করছে, বা অন্য কোনো সন্দেহ? না, সেরকম তো কিছুই মনে হয়নি। নূপুরের কাজের কোনো ডায়েরি আছে? প্রত্যেকের পারফরমেন্সের ট্র্যাক রাখতে কিছু না কিছু থাকে, সেরকম কিছু আছে? হ্যাঁ, ফাইল আছে। ফাইল? ঠিক আছে, ফাইলটা আনুন। সুপ্রতিম ভয়ে ভয়ে তাড়াতাড়ি একটা ফাইল ওর ডেস্ক থেকে বের করে দিলে বিদ্যুৎ এক মনে ফাইলটা দেখতে থাকে। নূপুর কী কাজ করত, কেমন মাইনে পেত, কাদের সঙ্গে কাজ করত, সমস্তটাই ওখানে নথিভুক্ত করা আছে। কিন্তু কাগজগুলো থেকে ও এমন কিছু পায় না যেটা থেকে ওর মনে কোনো রকম সন্দেহ হতে পারে। সবটাই ভীষণ স্বাভাবিক। ও কিছুক্ষণ চুপ করে থাকে। আচ্ছা, আপনাদের অফিসে যে সমস্ত পার্সেলগুলো আসে সেই পার্সেলগুলো কি ইন্ডিভিজুয়াল রিসিভ করে, নাকি অন্য কেউ রিসিভ করে ইন্ডিভিজুয়ালকে দিয়ে? না, ওয়ার্কিং আওয়ারের ক্ষতি হয় বলে আমার অফিসে ইন্ডিভিজুয়াল রিসিভ করে না। প্রথমে আমার অফিসের পিয়ন কিশোর রিসিভ করে, তারপর পরিস্থিতি অনুযায়ী দিয়ে দেয়। আচ্ছা, কিশোরকে একটু ডাকুন তো। কেবিনে ঢুকে সুপ্রতিমকে এইভাবে দেখে কিশোরের মনে কৌতূহল তৈরি হয়। স্যার, আপনি আমাকে ডেকেছেন? ইনি যা প্রশ্ন করেন তার উত্তর দে। কিশোরবাবু, আপনি তো সমস্ত পার্সেল রিসিভ করতেন। নূপুরে যে সমস্ত পার্সেল আসতো সেগুলো কিভাবে আসতো? নূপুর দিদির সব গিফট আসতো ওর বয়ফ্রেন্ডের থেকে। কি যেন নামটা? বিদ্যুৎ আইচ। হ্যাঁ, ওই নামটাই। সব সময় শুনতাম তো,
তাই মনে আছে। আপনার কাছে কি রিসিভারের কোনো কাগজ আছে? হ্যাঁ হ্যাঁ, আছে তো। সবগুলো রাখতে হয় তো, না হলে স্যার খুব রাগারাগি করে। আপনি কি আমাকে কাগজটা একটু এনে দিতে পারবেন? কিশোর সুপ্রতিমের দিকে তাকালে বিদ্যুৎ এবার হেসে ফেলে। আপনি নিশ্চিন্তে যান, উনি কিছু মনে করবেন না। কিছু মনে করবেন না তো স্যার? না না, কিছু মনে করব না। আমি কেন মনে করব? কিশোর, তুই 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 নিয়ে আয়, যা যা। গুড, তাহলে কিশোরবাবু নিয়ে আসুন। সুপ্রতিমের কথা মতো কিশোর কাগজটা নিয়ে আসে। ওটার দিকে কিছুক্ষণ একভাবে তাকিয়ে থাকে বিদ্যুৎ। হঠাৎ ওর কিছু একটা মনে হয়। ও নূপুরের ওই ফাইলটার দিকে দেখে। একটা জিনিস ওর অদ্ভুত লাগে। যে কদিন পথশিশু নামের এনজিওটার কাজ হয়েছে, ঠিক তার 1 সপ্তাহ পরে নূপুরের জন্য উপহারটা এসেছে। আর প্রত্যেকবার ঠিক একই ঘটনা ঘটেছে। বিদ্যুৎ সন্দিগ্ধভাবে কিছুক্ষণ তাকিয়ে থাকে ওই কাগজ দুটোর দিকে। তারপর দ্রুত পায়ে ওখান থেকে বেরিয়ে যায়। নূপুরের অফিস থেকে বিদ্যুৎ যে সমস্ত তথ্য সংগ্রহ করেছে এবং আগেও যা কিছু জেনেছে, সবটা এনজিওর দিকে নির্দেশ করায় ও এবার এনজিওতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। এনজিওতে এসে প্রথমেই যেটা বিদ্যুতের চোখে পড়ে তা হলো রিসেপশন এরিয়ায় লুসি নেই, অন্য একটা মেয়ে আছে। এই মেয়েটাকে দেখে অনন্য পায় বিদ্যুৎ ওর কাছে এগিয়ে যায়। মিস লুসি চাকলাদার কোথায় আছেন? উনি কি লিভে আছেন? না স্যার, আমি এখন এখানে জয়েন করেছি। যতদূর শুনেছি উনি আমার আগের রিসেপশনিস্ট ছিলেন, কিন্তু এখন উনি জব ছেড়ে দিয়েছেন। জব ছেড়ে দিয়েছেন? আমার তো গতদিনই ওনার সঙ্গে কথা হলো। প্রাথমিক বিস্ময়তে রেশ কাটিয়ে বিদ্যুৎ নিজের প্রতিক্রিয়া স্বাভাবিক করে নেয়। ঠিক আছে, কোনো ব্যাপার না। আপনি আমাকে রোহনের ব্যাপারে কিছু বলতে পারবেন? রোহন? কোন রোহন স্যার? এই এনজিওর যে মালিক ছিল, যে এই এনজিওর ম্যানেজার ছিল। সরি স্যার, আমি তো এখানে নতুন জয়েন করেছি, আমি এত কিছু বলতে পারবো না। ওনার সম্পর্কে কোনো কাগজপত্র বা সরি স্যার, এই রকম কিছু ইনফরমেশন দেওয়ার পলিসি তো আমাদের এখানে নেই। তাছাড়া আমার মনেও হয় না এই রকম কিছু পাবো বলে। কেন? আপনার এরকম মনে হচ্ছে কেন যে আপনি কিছু পাবেন না? স্যার, আমাদের এখানে এক্স এমপ্লয়ীদের ইনফরমেশন আর অফিসে থাকে না, সব ট্রান্সফার হয়ে যায়। ট্রান্সফার হয়? কোথায় ট্রান্সফার হয়ে যায়? না স্যার, এটাও তো আমি ঠিক বলতে পারবো না। একই মেয়েটা নতুন, তার ওপর এখান থেকে জেনেও কোনো লাভ হবে না বুঝতে পেরে বিদ্যুৎ আর এখানে না থেকে বাইরে বেরিয়ে যায়। তবে কি একটা মনে হওয়ায় ও দারোয়ানের কাছে ফিরে আসে। দাদা, লুসির বাড়ি কোথায় আপনি জানেন? আগের রিসেপশনিস্ট দিদি? হ্যাঁ। না মানে আমি তো জানি না। কেন? লুসির দিদির কিছু হয়েছে স্যার? কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। রোহন স্যার চলে গেলেন হঠাৎ করে, তারপর লুসি দিদিও হঠাৎ করে কাজ ছেড়ে দিল। আমার ভালো লাগছে না। কি আর করা যাবে, কাজের ক্ষেত্রে তো এসব হতেই থাকে। আচ্ছা, আপনার কাছে কি লুসির কোনো নাম্বার আছে? ফোন নাম্বার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার ডায়েরিতে থাকতে পারে। লুসি দিদি তো অনেক দিন কাজ করছে, আমি দেখছি। হ্যাঁ প্লিজ, তাহলে আমার একটু সুবিধা হয়। দারোয়ান লুসির নাম্বার খুঁজতে গেলেও লুসির নাম্বার আদৌ পাবে কিনা সেই বিষয়ে বিদ্যুতের মনে যথেষ্ট সন্দেহ আছে। বেশ খানিকক্ষণ ধরে অপেক্ষা করার পরেও যখন দারোয়ান ফিরে আসে না, তখন ও এক প্রকার হাল ছেড়ে দিয়ে ফিরেই যাচ্ছিল। হঠাৎই হন্তদন্ত হয়ে দারোয়ান সেখানে ছুটে আসে। এই যে লুসি দিদির নাম্বার খুঁজে পেয়েছি। আমি কোথায় রাখি নিজেই বুঝতে পারি না। লুসি দিদির জন্য কদিন খুব মন কেমন করছে। অনেক দিন এক জায়গায় কাজ করেছি তো, বড় ভালো মেয়ে। এই আমাদের কাজে এক সমস্যা, কখনো সবসময় চোখের সামনে থাকবে, কখনো হয়তো আর কোনো দিন দেখাই হবে না। কাজের ধর্মই তো ওটা, আপনি চিন্তা করবেন না, আমি দেখছি। আর অনেক ধন্যবাদ আপনাকে, আপনি ভালো থাকবেন। দারোয়ান আবার একটু লাজুক হাসি হাসে। ফোন নাম্বারটা দিয়ে বিদ্যুৎ এখান থেকে চলে যায়। ও বাইকে বসেই লুসির নাম্বারে ফোন করে, কিন্তু লুসির নাম্বার সুইচড অফ বললে ও এবার ঋতব্রতকে ফোন করে।
সবে ঘুম থেকে ঋতব্রত উঠেছে, এখনো ঠিকমতো ঘুম ভাঙেনি। আয়নাকে স্বপ্নে দেখে বেশ ভালো লাগছিল ওর। এমন সময় বিদ্যুতের নাম ওর মোবাইলে ফ্ল্যাশ হতে দেখে ও কলটা রিসিভ করে। কিরে, ম্যাডামের সম্পর্কে কিছু জানতে পারলি? স্রোতস্বিনী বসু কোথায় গিয়েছিলেন? ওখানে তুইও গিয়েছিলি না? ভাই, সেটা সকালের কথা, এখন বিকেল হয়ে গেছে। তুই এখনো ঘুমাচ্ছিস? আরে না রে, দুপুরে খেতে উঠেছিলাম তো। তাছাড়া কাল রাতে ঘুম হয়নি। তুই তুই আয়নার মতো সব সময় বলিস না তো। কোথায় আছিস এখন একটু বল না। আমি এখন রাস্তায় আছি, তোকে একটা ফোন নাম্বার দিচ্ছি। ফোন নাম্বারটা ট্র্যাক করে ওর ঠিকানা কোথায় আমাকে জানা। আবার? ভাই, আমি সবে ঘুম থেকে উঠেছি। বেশি কিছু বলিনি, শুধু ঠিকানাটা দেখতে বলেছি। আমি রাস্তায় আছি, পাঠিয়ে দে। এই তুই যা তো, আমি পারবো না এসব। তোর কাজ তুই ডিপার্টমেন্টকে দিয়ে করা। আচ্ছা বেশ, আমি আয়নাকে ফোন করছি। ফোনটা ধরে খুব গলাটা খুশি খুশি লাগছিল, মানে আয়নার স্বপ্ন দেখছিলি, তাই তো? তুই 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 কি করে জানলি? আমি কিছু জানি না, যা জানার আয়না জানবে। সব সময় ব্ল্যাকমেল করবি না তো বিদ্যুৎ। পাঠা, কোন নাম্বার পাঠিয়ে দে, ঠিকানা বলে দিচ্ছি। কিন্তু এর থেকে বেশি কিছু আমি করতে পারবো না। শোনা আমার, পাঠাচ্ছি। ঠিক আছে, আধ ঘন্টার মধ্যে আমি জানাচ্ছি তোকে। আধ ঘন্টা? সামনে একটা চায়ের দোকান দেখতে পেয়েছি, চায়ের দোকানে চা খাবো। ঠিক 10 মিনিট লাগবে চা শেষ করতে, তার মধ্যেই পাঠা। ওকে বলে কোনো লাভ নেই জেনেই ঋতব্রত একটা গভীর শ্বাস নিয়ে বিছানা থেকে উঠে আবার ওর মেশিনের সামনে গিয়ে বসে। ধর্মতলার ভিতরের দিকে একটা ঘিঞ্জি এলাকায় এসে পৌঁছয় বিদ্যুৎ। লুসির বাড়িটা যেখানে অবস্থিত সেখানেই গলি এত সরু যে বাইকে করে পৌঁছতেও ওকে যথেষ্ট বেগ পেতে হয়েছে। লুসির বাড়িতে এসেও অনেকক্ষণ কাউকে দেখতে পায় না বিদ্যুৎ। বেশ অনেকক্ষণ ধরে অপেক্ষা করার পর ও যখন ফিরে যাওয়ার কথা ভাবছিল, তখন এক বয়স্ক দম্পতি আস্তে আস্তে ওর দিকে এগিয়ে আসে। এই কে কে? কে ওখানে? আমি আমি বিদ্যুৎ আইচ। আপনারা কি লুসি চাকলাদারের বাবা মা? হ্যাঁ, কিন্তু তোমাকে তো ঠিক চিনতে পারলাম না বাবা। আমি লুসির বন্ধু। আমি লুসিকে সকাল থেকে ফোন করছি, কিন্তু ওকে ফোনে পাচ্ছি না। ওই আমাকে ওর বাড়ির ঠিকানা দিয়েছিল, ওর জন্য চিন্তা হচ্ছিল, তাই আমি এখানেই চলে এসেছি। লুসি কোথায়? ও কি কোথাও গিয়েছে? না বাবা, লুসি তো কোথাও যায়নি। ও অফিসে গিয়েছিল, তারপর আর ফেরেনি। আমাদের মেয়ের দায়িত্ব জ্ঞান খুব ভালো, ও কখনো এমনটা করে না। আমার খুব চিন্তা হচ্ছে বাবা। কতবার ওকে ফোন করেছি জানো, ফোন পাইনি। আমার মেয়েটা যে কোথায় গেল, ও ছাড়া তো আমাদের আর কেউ নেই। আমার মেয়েকে কোথাও খুঁজে পাচ্ছি না, কোথায় গেল জানি না। বিদ্যুতের হাত ধরে লুসির মা ঝরঝর করে কেঁদে ফেলেন। এই বয়স্ক দম্পতিকে দেখে খুব খারাপ লাগে বিদ্যুতের। তবে ও যা শুনছে এবং মেয়েটার ফোন সুইচ অফ থাকায় ওর সন্দেহ এবার দৃঢ় হয় যে লুসি আদৌ বেঁচে নেই। আপনারা পুলিশ স্টেশনে গিয়েছিলেন? গিয়েছি, সব জায়গায় গিয়েছি, কেউ ওর খবর দিতে পারছে না। সবাই বলছে আমার মেয়ে নাকি কোথাও চলে গিয়েছে, কিন্তু প্রভু যিশু জানেন আমার লুসি এই রকমের মেয়েই নয়। বাবা, তুমি তোর বন্ধু, তুমি বলো না ও কি অমন করতে পারে? অমন মেয়ে ওর বাবা মাকে ছেড়ে যেতে পারে? সেই কলেজ থেকে ওর বাবা মায়ের জন্য খেটে চলেছে, দিন রাত এক করে চলেছে। সে কেমন করে আমাদেরকে এইভাবে ছেড়ে চলে যাবে বলো তো? আমরা কিছু বুঝতে পারছি না বাবা। লুসি কোথায় গেল, কি হলো, কোনো উত্তর নেই। কেউ কোনো উত্তর দিতে পারছে না। আমি কথা দিচ্ছি আপনাদের, ওর খবর একদিন না একদিন ঠিক আপনাদের দেব। খড়কুটো পাওয়ার মতো বিদ্যুতের হাতটা চেপে ধরে লুসির বাবা। তুমি সত্যি কথা বলছো? তুমি সত্যি বলছো? ও কোথায় গিয়েছে তুমি বলতে পারবে? কবে বলবে? কবে আবার লুসিকে দেখতে পাবো আমরা? আমি জানি না কবে, আমি জানি না ও এখন কেমন আছে, তবে সব কিছুর পিছনে যে আছে তাকে বের করবই।
কথা দিচ্ছি আপনাদের এত অন্যায় করার পর তাকে আমি শান্তিতে থাকতে দেব না। কার কথা বলছো তুমি বাবা? কে আছে সব কিছুর পেছনে? তার কাছেই কি আমার লুসিয়া আছে? বলো না, চুপ করে থেকো না, বলো। আমাদের কাছে এখন এই সমস্ত প্রশ্নের উত্তর নেই আন্টি, তবে একদিন আমি নিজে এসে আপনাদের জানিয়ে যাব, কথা দিচ্ছি। ভালো থাকবেন আপনারা। একমাত্র সন্তানকে হারিয়ে এই বৃদ্ধ দম্পতি আকুল হয়ে অপেক্ষা করতে থাকে। তার মধ্যে দিয়েই বিদ্যুৎ বেরিয়ে যায়। ও বুঝতে পারছে রহস্যের জাল অনেক দূর পর্যন্ত ছড়িয়ে আছে। তার কেন্দ্রবিন্দুতে আছে তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন এক ভীষণ ক্ষমতাধর ব্যক্তি। কিন্তু সেটা যে কে আর তার কতদূর শক্তি, সেটাই ওর জানা নেই। ও শুধু এটুকু জানে যে কেন্দ্রে যেই থাকুক না কেন, আর সে যতই ক্ষমতাবান হোক না কেন, তার মুখোশ ও খুলবেই। আজ শুধু নূপুরের শ্রাদ্ধানুষ্ঠান নয়, আজ রোহনেরও শ্রাদ্ধ শান্তির অনুষ্ঠান আছে। অনাথ রোহনের নিজের বলতে কেউ ছিল না, তাই স্রোতস্বিনী ওর আত্মার শান্তি কামনা করে পুজো দিয়ে এসেছে। রোহনের সঙ্গে কাটানো কিছু মুহূর্ত ল্যাপটপে চালিয়ে ও চুপ করে বসে থাকে। পৃথিবীতে নিজের বলতে মাত্র দুজন মানুষ ছিল ওর, রোহন আর বোন তরঙ্গিনী। রোহন তো আর এই পৃথিবীতে এমনিতেই নেই। অন্যদিকে তরঙ্গিনী কোথায় আছে সেটা ও জানে না। স্রোতস্বিনী এখন যদি ওর বোনকে কাছে পেত, তাহলে আর কিছু না হোক ওকে জড়িয়ে ধরে অন্তত একটু কাঁদতে পারত। ও নিজের জীবনের এত গুরুত্বপূর্ণ একটা অংশ হারিয়েছে, অথচ কাঁদার সুযোগটুকুও পেয়ে ওঠেনি। স্রোতস্বিনী খুব ভালোবাসত রোহনকে। রোহন গরিব বলে বা অনাথ বলে ওর কিছু যায় আসতো না, বরং রোহনের ভালোবাসা পেয়ে ও খুব খুশি ছিল। ব্যথিত ক্লান্ত মনে স্রোতস্বিনী ল্যাপটপের দিকে তাকিয়েছিল। এমন সময় কলিং বেলটা বেজে ওঠে। এখন তো বাড়িতে কারোর আসার কথা ছিল না, তাহলে কে এলো? বিরক্ত হয়ে স্রোতস্বিনী দরজার কাছে এগিয়ে গিয়ে আই হলে চোখটা রাখে। দেখে খাবার ডেলিভারি সংস্থা থেকে খাবার দেওয়ার জন্য একজন দাঁড়িয়ে আছে। ম্যাম, আপনার পার্সেল। স্রোতস্বিনী তো কোনো খাবার অর্ডার দেয়নি। তাহলে ওর জন্য খাবার কে অর্ডার করলো? খাবার আমার জন্য? হ্যাঁ ম্যাম, আপনার ঠিকানাই তো দেওয়া আছে। কিন্তু আমি তো কোনো অর্ডার দিইনি। ম্যাম, আপনি যদি অর্ডার না দেন তাহলে আমাদের পোর্টালে অর্ডার আসবে না, তাই না? অর্ডারের টাকা পে করাও হয়ে গেছে। দয়া করে দরজাটা খুলুন, ডেলিভারিটা নিয়ে নিন। কিন্তু আপনি বুঝতে পারছেন না, আমি কোনো অর্ডার দিইনি। আপনার কোথাও ভুল হচ্ছে। দেখুন, আপনার নিশ্চয়ই অন্য কোথাও যাওয়ার ছিল। ম্যাম, এটা আমাদের রোজগারের কাজ, এত বড় ভুল আমাদের হতে পারে না। তাছাড়া এই তো আপনার অ্যাড্রেস, হ্যাঁ এই তো আপনারই ফোন নাম্বার দেওয়া আছে। ম্যাম, কাইন্ডলি ডেলিভারিটা তাড়াতাড়ি নিন, আমাকে অন্য জায়গাতেও তো যেতে হবে। ওর জন্য যদি কারোর ক্ষতি হয় তবে সেটা স্রোতস্বিনীর একদমই ভালো লাগে না। তাই ও তাড়াতাড়ি দরজাটা খোলে। দরজা খুললেই মাথায় টুপি পরা, খাবারের ব্যাগ কাঁধে নেওয়া, ডেলিভারি কোম্পানির জামা পরা একজন ব্যক্তি ঘরের ভিতর ঢুকে পড়ে। ম্যাম, আপনার অথেন্টিক বেঙ্গলি ডিশেস। দেখুন, আমি আবারও বলছি, আমার মনে হয় আপনার কোথাও ভুল হচ্ছে। আমি কিন্তু সিরিয়াসলি কোনো অর্ডার দিইনি। অন্য কারোর অর্ডার হবে এগুলো। আপনার লস হয়ে যাবে। আপনি আমার কথাটা একবার শুনুন, আপনি একবার রিচেকটা অন্তত করুন। আমি কোনো কিছু তো অর্ডার দিইনি। লস যাতে না হয় সেই জন্যই তো আমার এখানে আসা, মিস স্রোতস্বিনী বসু। আগন্তুক ব্যক্তিটির কণ্ঠস্বরে এতক্ষণ বিনয় ছিল, জড়তা ছিল, কিন্তু এবার সেই ব্যক্তিটিরই কণ্ঠস্বর গম্ভীর এবং কর্তৃত্বসুলভ হয়ে ওঠে। কণ্ঠস্বর শুনেই বোঝা যায় এই ব্যক্তি নিজের ক্ষমতা সম্পর্কে সচেতন। এইভাবে ব্যক্তিটির কণ্ঠস্বরে আমূল পরিবর্তন এলে স্রোতস্বিনী অবাক হয়ে যায়। কে চিনতে পারলে? কে আপনি? সম্রাট। সম্রাট? কে সম্রাট? দেখুন, আমার কিন্তু আপনাকে সুবিধা লাগছে না। আমি কিন্তু সিকিউরিটিকে ডাকবো। শুনুন, আমি কোনো খাবার নিতে চাই না। আপনি সব কিছু নিয়ে এখান থেকে বেরিয়ে যান। পে তো করাই আছে। তাহলে আপনি চাইলে খাবারগুলো নিজেও খেয়ে নিতে পারেন। আমি আর এক মুহূর্ত আপনাকে টলারেট করব না। যান, বেরিয়ে যান। আর যদি
আমি তরঙ্গিনী বসুর কথা বলি তাহলে। তরঙ্গ তরঙ্গ প্রিয় মানুষকে পেলে কেউ যেভাবে আঁকড়ে ধরতে চায় সেইভাবেই তরঙ্গিনীর কথা শুনে স্রোতস্বিনী সম্রাটের কাছে ছুটে যায়। তরঙ্গর কথা কি জানেন আপনি? কে আপনি? কে? আমি সেই সম্রাট যার কাছে আপনার বোন আছে। এইভাবে তরঙ্গিনীর অপহরণকারী যে ওর কাছে আসবে সেটা স্রোতস্বিনী ভাবতেও পারেনি। ও খানিকক্ষণ অবাক হয়ে যায়। তারপর কিং কর্তব্য বিমূঢ় হয়ে সম্রাটকে আক্রমণ করার জন্য ছুটে আসে, তবে সম্রাট খুব সহজেই ওকে ধরে নেয়। আমার বোন কোথায় আছে? আমার বোনকে ফিরিয়ে দিন। কেন এমনটা করছেন আপনারা? ও তো আপনার কোনো ক্ষতি করেনি। আমার বোনকে ফিরিয়ে দিন না। না ফিরিয়ে দিলে আমি কিন্তু আপনাকে পুলিশে দেব। আপনার জন্য যে কি অপেক্ষা করছে সেটা আপনি ভাবতেও পারছেন না। আমার বোন, আমার তরঙ্গকে ফিরিয়ে দিন। যেন কোনো ব্যাপারই না এমনভাবে সম্রাট স্রোতস্বিনীর হাত ধরে সোফায় বসে। স্রোতস্বিনী নিজেকে ছাড়াতে চাইছে, কিন্তু সম্রাটের শক্তির কাছে ওর শক্তি কিছুই না। কি করছেন ঠিকই? আপনি কি করছেন? দেব তো বটেই, কাউকে ধরে রাখা আমার কাজ নয়, শুধু শুধু হেডেক বাড়ে। কিন্তু তার জন্য আপনাকে একটা কাজ করতে হবে। আমি আপনার লোকের কাছে ফাইলগুলো পৌঁছে দিয়েছি। আর কি চান আপনি? আর কি চান? আমার বোনকে ফিরিয়ে দিন। ল্যাপটপে এখনো রোহন আর স্রোতস্বিনীর খুশির মুহূর্তগুলো চালু আছে। সম্রাট এবার সেদিকে হাসি মুখে তাকায়। বাহ, রোহনের ভিডিও দেখছেন বুঝি? খুব ভালো। হ্যাঁ, খুব ভালো ছেলে ছিল রোহন, খুব বুদ্ধিমান। অল্পতেই কাজ বুঝে যেত। ওর মৃত্যুতে আমাদের অনেকখানি লস হয়ে গেছে। কি বলতে চান আপনি? আপনি আমার রোহনকে জানলেন কেমন করে? সম্রাটের কাছে একটা পেন ড্রাইভ ছিল। ও পেন ড্রাইভটা ল্যাপটপে লাগিয়ে একটা ভিডিও চালু করে। কিছুক্ষণের মধ্যেই স্ক্রিনে ভেসে ওঠে রোহানির মুখ। সম্রাট কি দেখাতে চাইছে, কেন চাইছে কিছুই বুঝতে পারে না স্রোতস্বিনী। ও শুধু নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে সম্রাটের হাত থেকে, তবে বেশিক্ষণ চেষ্টা করে না। যখন দেখে যে রোহন একটা মেয়েকে পাচার করে দিচ্ছে, তখন ও হতবাক হয়ে যায়। ওর ভালোবাসার মানুষটা যে এমন কিছু করতে পারে সেটাও ভাবতেও পারেনি। স্রোতস্বিনী শান্ত হয়ে গিয়েছে বুঝতে পেরে সম্রাট ওর হাতটা ছেড়ে দেয়। কি কি এসব? রোহন এসব কি করছে? নারী পাচার, আই মিন ওমেন ট্রাফিকিং। আর একটু দেখুন, স্মাগলিংও করবে। আর একটু পরেই আছে। না না, আমার রোহন এসব কিছু করতে পারে না। শুনুন, আমি আমার রোহনকে খুব ভালো করে জানি। আপনি মিথ্যে বলছেন। বাহ, খুব ভালো কথা। এই বিশ্বাসের জন্যেই তো আপনার নামের সুবিধা নিয়ে অনেক কিছু করতে পারত। মানে বিখ্যাত ব্যবসায়ী স্রোতস্বিনী বসুর বয়ফ্রেন্ড। এই পরিচয় দিয়ে কত কিছু করা যায় তার কোনো ধারণা আপনার নেই ম্যাডাম। না না, ও এমন কিচ্ছু করতে পারে না। স্রোতস্বিনীর চোখ থেকে ঝরঝর করে জল ঝরে পড়ছে। আমি ওকে বহু বছর ধরে চিনি। আমি ওকে ভালোবাসি। ও খুব ভালো মানুষ। না, ও এমন কিছু করতে পারে না। ভালো তো সবাই, কে ভালো নয় বলুন তো? হ্যাঁ, এই যেমন আপনিও খুব ভালো মানুষ, কিন্তু এবার আপনিও তো এই কাজগুলো করবেন। সম্রাটের কথা কিছু বুঝতে না পেরে ভেজা চোখে অবাক হয়ে ওর দিকে তাকায় স্রোতস্বিনী। আপনি? হ্যাঁ, আপনিও এই কাজ করবেন? মানে কাল আপনার অফিসে একটা পার্সেল আসবে। সেই পার্সেলটা যাকে দিয়ে আসতে বলবো তাকেই দিয়ে আসবেন। কি আছে ওই পার্সেলের মধ্যে? সেটা আপনার জানা দরকার নেই ম্যাডাম, আপনি শুধু আপনার কাজটুকু করবেন। না, শুনুন, আমি আপনাদের নোংরা কাজ কিছুতেই করব না। আপনি ভাবলেন কি করে? হ্যাঁ, আমাকে দিয়ে আপনি এসব করাবেন, এটা আপনি ভাবলেন কি করে? আমি আপনাকে পুলিশে ধরিয়ে দেব। ইউ রাস্কেল, আপনি আর কোনো মতেই বাঁচতে পারবেন না। সম্রাট ওর মোবাইলে একটা ভিডিও চালু করে। তাতে তরঙ্গিনী কিভাবে কাঁদছে, কিভাবে ছাড়া পাওয়ার জন্য হাহাকার করছে সেইটাই দেখতে পায়। কিভাবে ছাড়া পাওয়ার জন্য দরজা ধাক্কা দিচ্ছে সেটাও পরিষ্কারভাবে দেখা যায়। গালাগালি দিচ্ছেন, খুব ভালো কথা, কিন্তু আমি ছাড়া না পেলে যে আপনার বোনও কোনোদিন ছাড়া পাবে না ম্যাডাম। দেখুন, আমার বোন অনেক ছোট, ও
খুব কষ্ট পাচ্ছে, ও তো কিছু করেনি। দয়া করে ওকে ছেড়ে দিন না, ও তো ছেলে মানুষ। হ্যাঁ, ও ছোট ছোট, অনেক ছোট, অনেক সরল, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে ও ছাড়া পাবে কিনা সেটা তো আপনার উপর নির্ভর করছে, তাই না? কাল অফিস আওয়ারে আপনার কাছে যে পার্সেলটা যাবে সেটা আপনি নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেবেন, হয়ে যাবে আপনার কাজ। সম্রাট খুব আয়েশ করে সোফায় বসে কথাটা বলছিল। এমন সময় কলিং বেলটা বাজলে ও সচকিত হয়ে ওঠে। ওর কণ্ঠস্বরে উত্তেজনা ধরা পড়ে। ও তাড়াতাড়ি ল্যাপটপ থেকে মেশিনটা খুলে নেয়। কে আছে বাইরে? কাকে বলেছেন আসার কথা? আমি আমি কাউকে আসতে বলিনি। দরজার কাছে গিয়ে দেখুন, যেই আসুক না কেন তাকে ওখান থেকেই চলে যেতে বলুন। অন্য কোনো উপায় না থাকায় স্রোতস্বিনী দরজার কাছে এগিয়ে যায়, সঙ্গে সম্রাটও। ও আই হলে চোখটা রেখে দেখে বাইরে বিদ্যুৎ দাঁড়িয়ে আছে। গল্পের পরবর্তী অংশ শোনার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনটা প্রেস করে রাখুন।